তো ঘটনাটি 1986 সালে ঘটেছিল। আর এই ঘটনাটি সুমান তামাং তার মা বাবার কাছে শুনেছিলেন। একটা সময় নাকি এই ঘটনাটি মানুষের মুখে মুখে ছিল। নেপালের চা বাগানগুলোতে কাজ করা কিন্তু এত সহজ কিছু না। চা বাগানে সাপ, বিচ্ছু, হিংস্র পশু আর অদৃশ্য শক্তির বিস্তর আনাগোনা আছে। কন্নম চা বাগানে 1986 সালে বিষ্ণু সর্পা নামে একজন শ্রমিক কাজ করত। তার দুইটা মেয়ে ছিল। একজনের নাম আশু সর্পা আর আরেকজনের নাম ঋতু সর্পা। আশু সর্পার বয়স 17 আর ঋতু সর্পার বয়স ছিল 15 বছর। বিষ্ণু সর্পার স্ত্রীর নাম নির্মলা লামসি। নির্মলা লামসিও চা বাগানে কাজ করে। আশু সর্পা মাঝে মাঝে মায়ের কাজে চা বাগানে সহায়তা করে। ঋতু সর্পাও মায়ের সাথে বাড়িতে তো কাজে যে কাজগুলো রয়েছে সেগুলো তো সহযোগিতা করে। আশু সর্পা আর ঋতু সর্পা দেখতেও সুন্দরী ছিল এবং লম্বা ছিল। কন্নম চা বাগানের যে এলাকায় বিষ্ণু সর্পা কাজ করত সেখান থেকে পাহাড়ি পথে তার বাড়িতে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগতো। পথটা এরকম ছিল আর কি। তো বিষ্ণু সর্পার বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় তিনি পাহাড়ের বিভিন্ন ঢালে তরকারি লাগাতেন, সেটা নিজেরাও খেতেন, আর বাড়তি যেটা হতো সেটা গ্রামের বাজারে বিক্রি করতেন। আশু সর্পা আর তার মা নির্মলা লামসি বেশিরভাগ সময় তরকারির যেই বাগান বা ক্ষেত রয়েছে এটা দেখাশোনা করত। একদিন বিকালবেলা নির্মলা লামসি চা বাগানের কাজ সেরে বাড়িতে ফিরেছে, আর তার স্বামী বিষ্ণু সর্পা আসতে দেরি হওয়ায় তিনি তার বড় মেয়ে আশু সর্পাকে বলেন তরকারি ক্ষেত থেকে কিছু তরকারি নিয়ে আসতে, রান্না করবে আর কি। আশু সর্পা বিকালের দিকে তরকারি আনতে তাদের ওই ক্ষেতটাতে যায়। তার বাড়ি থেকে পাহাড়ি পথে তরকারি খেতে যেতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে আর কি। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে, কিন্তু আশু সর্পা বাড়িতে ফেরে না। নির্মলা লামসি চিন্তায় পড়ে যায়, এত সময় তো লাগার কথা না। তখনও বাড়িতে তার স্বামী বিষ্ণু সর্পা আসেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি তার ছোট মেয়ে ঋতু সর্পাকেও পাঠাতে পারছে না। এদিকে তার মনে নানা ধরনের চিন্তা উকি দিতে থাকে। বহুবার আশু সর্পা তরকারি খেতে একা গিয়েছে, কিন্তু কখনো সন্ধ্যা হয়নি। সন্ধ্যার পর বিষ্ণু সর্পা বাড়িতে ফেরে। তখন তাকে বিষয়টা জানানো হলে তিনি আশপাশ থেকে 3-4 জন প্রতিবেশীকে সাথে নিয়ে তরকারি খেতের উদ্দেশ্যে রওনা হন। তখন তাদের কাছে ছোট টর্চ লাইট আর কুপি বাতি ছিল। তারা তরকারি খেতে গিয়ে দেখে যে বিভিন্ন গাছ থেকে তরকারি কাটা হয়েছে, মনে হচ্ছে একটু আগে কেউ কেটে নিয়ে গেছে। কোনো কোনো জায়গা থেকে কষ বের হচ্ছে, তার মানে একটু আগে কেটে নিয়ে গেছে, ওখান থেকে কষ পড়ছে। কিন্তু আশু সর্পা কোথাও নেই। আশেপাশে যতটুকু জায়গা খোঁজা যায় বা খোঁজার মতো ছিল সব জায়গাতে খুঁজেও আশু সর্পাকে পাওয়া যায় না। বিষ্ণু সর্পা হতাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। তাদের সাথে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নির্মলা লামসি। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি তাদের 2 মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন। কি করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে তাদের মেয়েকে খুঁজবেন কিছুই বুঝতে পারছেন না বিষ্ণু সর্পা আর তার স্ত্রী। প্রতিবেশীরা তাদেরকে বুঝ দিয়ে বাড়িতে ফেরত যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু আশু সর্পা আর ফিরে আসে না। সকালে আশপাশ থেকে আরও কয়েকজনকে নিয়ে আশু সর্পাকে খোঁজার জন্য বের হয় বিষ্ণু সর্পা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আশপাশ পাহাড়ের উঁচুতে, নিচুতে, ঢালুতে, এমনকি আশেপাশের যেই গ্রামগুলো রয়েছে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও কোনো লাভ হয় না। আশু সর্পাকে কেউই দেখেনি, কারো চোখেই পড়েনি, এক কথায় নিরুদ্দেশ। বিষ্ণু সর্পা বুক ভরা হতাশা নিয়ে আর কষ্ট নিয়ে বাড়িতে ফেরত আসে। বাড়ির সবাই গতকাল বিকেল থেকে না খাওয়া। আদরের জলজান্ত একটা মেয়ে এভাবে হাওয়া হয়ে গেলে কোন বাবা মা মেনে নিতে পারে? বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি বুঝতে পারে তাদের মেয়ে হারানোর বিষয়টা মোটেও স্বাভাবিক কোনো কিছু না। নিশ্চয়ই তাদের মেয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা কোনো সাধু বা তান্ত্রিকের শরণাপন্ন হবে। এদিকে এই নির্মলা লামসি, অর্থাৎ এই যেই মেয়েটা হারিয়ে গেছে তার নানা, সেও কিন্তু একজন তান্ত্রিক ছিল। এই জন্য নির্মলা লামসি বিষ্ণু সর্পাকে বলে যে আমার বাবাকে বিষয়টা কি জানাবো? কিন্তু বিষ্ণু সর্পা বলে আপাতত অন্য কারো কাছ থেকে খবর নেই, যদি একান্তই খুঁজে না পাওয়া যায় তাহলে তোমার বাবাকে জানানো যাবে। নির্মলা লামসি আর জোরাজুরি করেন না, কারণ তার বাবার বাড়ি 3-4 গ্রাম পরে। পাহাড়ি পথ দিয়ে এই 3-4 গ্রাম হেঁটে যেতেও কিন্তু অনেক সময়ও লাগে। এই সময়ের মধ্যে তার মেয়েকে অন্য জায়গা হয়তো ওনারা খুঁজবেন এরকম চিন্তা করেছেন। আর মেয়ে তো এরকম সন্ধ্যার সময় তার নানা বাড়িতে চলে যাবে, এমনটা তো হওয়ার কথা না। তো তার বাবাকে জানিয়ে এই বিষয়টা সুরাহা করতেও তো সময় লাগতে পারে।
তো ওই দিন বিষ্ণু সর্পা তাদের পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। তিনি এলাকার নাম করা একজন তান্ত্রিক ছিল। মানুষ তার কাছে গেলেন এক সমস্যার সমাধানের চেষ্টা উনি করতেন, সমস্যার সমাধান হতো। তো বিষ্ণু সর্পা তান্ত্রিকের কাছে গিয়ে তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলে। তখন তান্ত্রিক তাকে বলে, তুই বস, আমি ঘর থেকে আসছি। প্রায় 30 মিনিট পর ঘর থেকে বের হয় তান্ত্রিক। তান্ত্রিক বের হয়ে যেটা বলে সেটা শুনে বিষ্ণু সর্পা যেন আকাশ থেকে পড়ে। তান্ত্রিক বলে, আমি আশেপাশের কয়েক গ্রাম খুঁজলাম, কোথাও আমি তোর মেয়েকে দেখতে পেলাম না। এমনকি কোনো অদৃশ্য শক্তি নিয়ে গেছে কিনা সেটারও কোনো তথ্য পেলাম না। বিষয়টাতে আমি অনেক অবাক হয়েছি। জীবিত বা মৃত যেটাই হোক, আমি খবর পাওয়ার কথা, কিন্তু জীবনে প্রথমবার কোনো তথ্যই পাইলাম না। এই কাজ আমাকে দিয়ে হবে না, তোর অন্য কারো কাছে যা। তবে আমার ধারণা তোর মেয়ে অধরার কাছে। অধরা নির্দিষ্ট কোনো জিন জাতির নাম না, তবে এদের কাছে গেলে এদের কাছে কোনো তথ্য পাওয়া যায় না, এটাকে অধরা বলে। এই সমস্ত কিছু শোনার পর বিষ্ণু সর্পা বলে, আচ্ছা আসলে এই অধরা কে? তখন তান্ত্রিক বলে, আসলে অধরা একটা অভিশাপ, ওটা শুনে তোর কোনো কাজ নেই, তুই অন্য কোথাও যা, এখানে সময় নষ্ট করে লাভ নাই, মেয়েটাকে তো খুঁজতে হবে। এসব শুনে বিষ্ণু সর্পার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তখন কি করবেন উনি বুঝে উঠতে পারছিলেন না। মনে হচ্ছিল এখনই উনি স্ট্রোক করে মারা যাবেন। তার জলজান্ত মেয়ে এভাবে হারিয়ে যাবে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। বাবা হয়ে এটা কি মেনে নেওয়া যায়? বিষ্ণু সর্পা বাড়িতে ফিরে তার স্ত্রীকে তান্ত্রিকের কথা খুলে বলেন। এদিকে তার স্ত্রী নির্মলা লামসি কান্নায় ভেঙে পড়েন। একদিকে মেয়ে হারানোর বেদনা, তারপর মেয়ের জীবিত অবস্থা না মৃত অবস্থা আছে এখন এটাও জানা যাচ্ছে না। এটা আসলে যে কোনো মা বাবার জন্য খুবই বেদনাদায়ক একটা ব্যাপার। এদিকে বিষ্ণু সর্পা নির্মলা লামসির ভেঙে পড়া দেখে উনিও আরও ভেঙে পড়েন। তখন তিনি তার বাড়ি থেকে প্রায় 2 গ্রাম পর পাহাড়ের চূড়ায় একজন বৌদ্ধ ভিক্ষু ছিল, তার কাছে যাবার সিদ্ধান্ত নেন। তাকে বৌদ্ধ ভিক্ষু বা মং বলা হতো। তিনি নাকি এক সিদ্ধ মহাপুরুষ। উনি মানুষের উপকারই শুধু করতেন। ওনার কাছে গিয়ে কেউ যে কোনো ক্ষতি করার কথা বলবে এমন সাহসও কারো ছিল না, এমন একজন সিদ্ধ পুরুষ ছিলেন উনি। আর এমনিতেই পাহাড়ি পথ, তার উপর সেই 1986 সালের পথঘাট কেমন ছিল এটা তো বোঝাই যায়। তিনি তার এক প্রতিবেশীকে সাথে নিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হাঁটতে হাঁটতে প্রায় 4 ঘন্টা পর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়িতে পৌঁছান। ততক্ষণে রাত 9টার মতো বেজে গেছে আনুমানিক। তারা গিয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু কলা গাছের নিচে বসে কি যেন করছেন। বাড়িতে কারো উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট পর বৌদ্ধ ভিক্ষু তাদের দিকে এগিয়ে আসেন। এত রাতের বেলায় পাহাড়ি এলাকায় এই পাহাড়ি চূড়ায় 2 জনকে দেখে বৌদ্ধ ভিক্ষু অবাকই হন। তিনি তাদেরকে বলেন যে তোমরা এখানে কেন এসেছো, তাও আবার এত রাত্রে, বলো তো। তখন বিষ্ণু সর্পা তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলেন। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের বলে দেন, তোমরা বাপু অন্য কোথাও যাও, আমার এখন বয়স হয়ে গেছে, আমি জানি না তোমার মেয়ে কেন হারিয়ে গেছে। এই সমস্ত কাজ করতে গেলে শরীরের উপর অনেক ধকল যায়, আমার শরীর এখন অনেক কিছু নিতে পারে না, একটা সময় করছি অনেক কিছু। তখন বিষ্ণু সর্পা ওই বৌদ্ধ ভিক্ষুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন এবং বলেন, আমি সব জায়গায় গিয়ে ফেরত এসেছি, ব্যর্থ হয়েছি, আমি আর পারছি না। আমার মেয়েটা আজ 2 দিন ধরে হারিয়ে গেছে, কোনো বাবাকে এটা সহ্য করতে পারে? আপনি আমার জায়গায় থাকলে কি এটা মেনে নিতে পারতেন? এই সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষুর মনটা নরম হয়। তিনি বিষ্ণু সর্পাকে বলেন যে, দেখো বাপু, একটা সময় তো আমার শরীরে অনেক জোর ছিল, মানুষের উপকার করছি, কখনো কারো ক্ষতি করেছি কেউ বলতে পারবে না, কিন্তু তোমার এই বিষয়টার মতো বিষয় এগুলো কিন্তু খুবই কম ঘটে। তুমি যেহেতু আসলে বিপদে পড়ে এসেছো এত কষ্ট করে, আমি দেখি শেষ একটা চেষ্টা করে, কিন্তু কথা দিতে পারবো না। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের কে বাড়িতে বসতে বলেন। তিনি ঘর থেকে একটা কালো লাঠি আর এক ধরনের পোড়া মাটি ঘরের ভিতর থেকে নিয়ে আসেন। তার ঘরের সামনে ছোট্ট একটু সমান জায়গা ছিল, তিনি সেখানে গোল একটা বৃত্তের মতো আঁকেন। তারপর তিনি বৃত্তের ভেতর তার কাছে থাকা পোড়া মাটি ছিটিয়ে দেন এবং মনে মনে মন্ত্র পড়তে থাকেন। বিষ্ণু সর্পা আর তার সাথে যাওয়া প্রতিবেশী সবই দেখছিলেন। অনেক সময় মন্ত্র পড়ার পর তিনি তার হাতে থাকা লাঠিটা সেই বৃত্তের মধ্যে খাড়া করে ধরে হাতটা ছেড়ে দেন। লাঠিটা কিন্তু যে কোনো একপাশে পড়ে যাবার কথা, কিন্তু না, পড়ল না।
লাঠিটা থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি করলো, ওই বৃত্তের ভেতরে একা একাই ঘুরতে থাকলো, বৃত্তের বাইরে যাচ্ছে না, ওই ঠায় কিছু সময় দাঁড়িয়েছিল, এরপর ঘোরা শুরু করেছে। বড় বৃত্তের ভেতর লাঠিটা অনেক সময় একা একা ঘুরছে, কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না। এভাবে আনুমানিক 30 মিনিটের মতো ঘুরলো। ঘোরার পর লাঠিটা একদম অটোমেটিক্যালি বৌদ্ধ ভিক্ষুর হাতে চলে আসে, বৃত্ত থেকে বাইরে বের হয়ে। বৌদ্ধ ভিক্ষুর মুখ দেখে তখন মনে হচ্ছিল তিনি হতাশ হয়েছেন, তার মুখটাও মলিন হয়ে গেছে। তিনি তখন বিষ্ণু সর্পাকে বলেন, দেখো বাবা, আমি পুরো নেপালের এপাশ থেকে ওপাশ লাঠি চালিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বৃত্তের কোথাও আমার লাঠিটা দাঁড়ালো না। তার মানে তোমার মেয়ে পুরো নেপালের কোথাও নেই। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। একথা শোনার পর বিষ্ণু সর্পা হতাশ হয়ে মাটিতে বসে পড়েন। এটা উনি কি শুনলেন সেটাই উনি বুঝতে পারছেন না। বৌদ্ধ ভিক্ষু তাদের দুইজনকে বাইরে বসতে বলে তিনি আবার ঘরে চলে যান এবং বলে যান, আমি না আসা অবধি এই বৃত্তের ভেতরে উকি ঝুঁকিও দিবা না, তোমরা আবার আগ্রহ করে এই বৃত্তের ভিতরে ঢুকতে যেও না। কিন্তু ওনারা বসে আছেন। প্রায় 1 ঘন্টা পর বৌদ্ধ ভিক্ষু বাইরে বের হন। এবার তিনি ছোট একটা বোতল আর কালো এক প্রকার তেল নিয়ে আসেন। তো বাইরে এসে তার হাতে থাকা সেই লাঠিতে বোতল তা রাখেন ওখানে, আর তেলটা বের করেন। ওই তেলটা আবার বোতলের মধ্যে প্রথমে ঢালেন, আবার বোতল থেকে ওই তেলটা বের করে ওই লাঠিতে মাখাতে থাকেন। তারপর পোড়া মাটি তো আগে থেকেই ছিল, ওই যে প্রথম যে বৃত্তটা ছিল ওই বৃত্তের ভিতরে আবার কিছু মাটি ছিটিয়ে দেন। এরপর ওই লাঠিটা বৃত্তের ভিতরে আবার ছেড়ে দেন, ঠিক আগের মতো করে। এবার মনে হচ্ছে লাঠিটা যেন আগের চেয়ে দ্বিগুণ গতিতে বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা সময় লাঠিটা বৃত্তের বাইরে বের হওয়ার জন্য মনে হচ্ছে ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। এই চারদিকে যে গণ্ডি আছে ওই গণ্ডির ওখানে আটকে গেছে। এটা দেখে বৌদ্ধ ভিক্ষু বুঝতে পারেন লাঠিটা বৃত্ত থেকে বের হতে চাচ্ছে, কোনো কিছু একটা সন্ধান সে পেয়েছে। তখন বৌদ্ধ ভিক্ষু বৃত্তের এক কোণা তার হাতের আঙ্গুল দিয়ে একটুখানি ফাঁকা করে দেন। সাথে সাথে লাঠিটা ওই ফাঁকা দিয়ে বের হয়ে বৃত্তের চারপাশে দাগের একটা জায়গায়, দাগের ঠিক 1 ইঞ্চির মতো দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ওই যে যিনি বৃদ্ধ এই ভিক্ষু, উনি এগিয়ে যান, লাঠিটা যেখানে দাঁড়িয়ে পড়েছে ওইখানে গিয়ে একটা ছোট্ট গোল দাগ দেন এবং বড় বৃত্তটাও মুছে ফেলেন আর লাঠিটাও উঠিয়ে ফেলেন। এরপর তিনি আবার ঘরে গিয়ে ছোট্ট একটা আয়না বের করেন। সেই আয়না ওই ছোট গোল দাগের উপরে রেখে সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আয়নায় আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলছিল। অবাক করা বিষয় হচ্ছে যে আয়নার উপর আগুন জ্বলছে, আয়না কিন্তু পুড়ছিল না, এমনকি পোড়া কোনো গন্ধও ছিল না। বৌদ্ধ ভিক্ষু আয়নার ভেতরে অনেক সময় কি যেন দেখলেন। এরপর আবার সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটালেই ধপ করে আগুন নিভে যায় চোখের পলকেই। বিষ্ণু সর্পা আর তার প্রতিবেশী সব দেখছিলেন, অবাক হচ্ছিলেন, সেই সাথে ভয়ে কাঠ হয়ে যাচ্ছিলেন। এরপর বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে যেটা বলেন সেটা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কেন, পৃথিবীর কোনো বাবা এটা সহ্য করতে পারবে না। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমার মেয়ে তরকারি ক্ষেত থেকে তরকারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়েছে তখন ওই পথ দিয়ে তিলক শ্রেণীর একদল পিশাচ যাচ্ছিল। ওরা বিভিন্ন পাহাড়ের ভেতরে যে সমস্ত গুহা থাকে সেসব গুহার ভেতরে পাথরের নিচে বসবাস করে। ওই পিশাচগুলো যাওয়ার পথে পাহাড়ি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। ওরা ভারত থেকে চীনে যাচ্ছিল। ওরা মূলত নেপালের সীমান্ত ঘেঁষা চীনের ভূখণ্ডে থাকে। তোমার মেয়ে যখন ওদিক দিয়ে যাচ্ছিল ওদের একজনের মাথার উপর ওই মেয়েটার পায়ের আঘাত লাগে। মাথার উপরে তোমার মেয়েটা পা উঠিয়ে দিয়েছিল, মানে পায়ের পাড়া লেগেছিল। এই কারণে ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে মেয়েটাকে হ্যাচকা টান দিয়ে এক পাশে নিয়ে যায় আর সাথে সাথে মেয়েটার শরীরের সমস্ত রক্ত পান করে ওখানেই মেরে ফেলে। এরপর তাকে নিয়ে ওদের সীমানার মুখে কোনো এক গুহার পাশে রেখে দিয়েছে। তিলক শ্রেণীর পিশাচদের কোনো ধর্ম নেই, এদের কোনো দয়া মায়া নাই, এরা মানুষের রক্ত পান করে অনেক বেশি শক্তিশালী হয়। ওরা তোমার মেয়ের লাশও পাহারা দিয়ে রেখেছে। ওরা এমন এক মায়াজাল সৃষ্টি করে তোমার মেয়েকে রেখে দিয়েছে যে অনেক বড় ধরনের শক্তিশালী কোনো শক্তি ছাড়া তোমার মেয়েকে ওখান থেকে কেউ আনতে পারবে না। আর সাধারণ কবিরাজ তান্ত্রিকটা তো ওর কোনো খোঁজই পাবে না, আনা তো বহু দূরের কথা।
জীবনে অনেক জটিল জিনিস সমাধান করেছি, কিন্তু এত জটিল আগে কখনো আমার চোখে পড়েনি। আমি চেষ্টা করব তোমার মেয়েকে ফিরিয়ে আনার। একথা শোনার পর বিষ্ণু সর্পা কান্না ভরা কণ্ঠে বলেন, আমার মেয়েটার লাশটাও যেন আমরা পাই। ওর মা, ওর ছোট বোন ওর অপেক্ষায় আছে। লাশটা পেলেও মনকে সবাই বুঝ দিতে পারবো। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, ওই পিশাচগুলো কারো কথাই শোনে না, ওরা খুবই আক্রমণাত্মক। আমি শেষ চেষ্টা করব তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার, এটা আমার জীবনের একটা ওয়াদা। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমরা আজ রাতে আমার বাড়িতে থাকো, সকালে যাবে, আমি দেখছি কি করা যায়। ওই রাতে তারা বৌদ্ধ ভিক্ষুর ওখানে থেকে যায়। সকালবেলা বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে ডেকে বলেন, পরিস্থিতি কিন্তু খুবই জটিল, কোনো কিছুতেই পিশাচগুলো তোমার মেয়েকে ফেরত দিতে চাইছে না। আমি গত রাতে 3টা জিনকে পাঠিয়েছিলাম ওই মেয়েটাকে আনতে। তার ভিতর 2টো জিনকে ওরা নির্মমভাবে হত্যা করে পাথর চাপা দিয়ে রেখেছে। আর একটা জিন কোনো রকমে জান নিয়ে ফেরত এসেছে, এসে এইসব তথ্য আমাকে দিয়েছে। এরপর আমি সারা রাত এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে কি করা যায়। তোমার মেয়েকে ফেরত আনা অত্যন্ত কঠিন। তোমার মেয়েকে ফেরত আনলেও তো লাশটাই পাবে। এখন দেখো চিন্তা ভাবনা করে, মেয়েটাকে ফেরত আনতে চাও? আমি আমার জীবনের সকল বিদ্যা দিয়ে শেষ চেষ্টা করব, তবে তুমি এখন বাড়িতে ফেরত যাও। তুমি শুধু এতটুকু জানিয়ে যাও মেয়েটাকে তুমি চাও কিনা, তার লাশ চাও কিনা। তখন বিষ্ণু সর্পা বলেন যে হ্যাঁ আমি চাই। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, ঠিক আছে তুমি বাড়িতে ফেরত যাও, আমি খবর পাঠাবো, খবর পাঠালে তুমি আসবা। বিষ্ণু সর্পা মনে পাথর বেঁধে বাড়িতে ফেরত আসেন এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এসব শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তার মেয়ের এভাবে মৃত্যু হবে এটা উনি মানতেই পারছিলেন না। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি অপেক্ষায় থাকেন কখন তার মেয়ের মৃতদেহ তারা পাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওই বৌদ্ধ ভিক্ষু বলে দিয়েছিলেন যে ওদের কাছে কোনো মানুষের লাশ থাকলে এটা কিন্তু সহজে পচে না, তাই কয়েকদিন হয়ে গেলেও ওই মেয়েটার লাশে কোনো পচন ধরেনি। তো যাই হোক, এভাবে সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল হয়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো খোঁজ খবর আসে না। বিষ্ণু সর্পা চিন্তা করেন তিনি আবার বৌদ্ধ ভিক্ষুর কাছে যাবেন কিনা। বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন যে এখানে তো আসার দরকার নাই, উনি খবর পাঠাবেন। কিন্তু 3 দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ খবর যেহেতু পাওয়া যাচ্ছে না, চিন্তা আরও বাড়তে থাকে। মানুষ জীবিত মানুষকে ফিরে পেতে কত কিছুই না করে, কিন্তু মৃত মানুষকে ফিরে পেতেও যে এত কষ্ট করতে হবে এবং এই কাজটাও যে এতটা কঠিন, এটা আসলে তাদের জানা ছিল না। 5 দিন হয়ে গেল তাদের মেয়ে নিরুদ্দেশ। এখনও নির্মলা লামসি তার বাবা তাকে কিন্তু কিছু জানায় নেই, যিনি তান্ত্রিক। নির্মলা লামসির বাবা তো একসময় তান্ত্রিক ছিল, কোনো এক অজানা কারণে তিনি এই পেশাটাকে ছেড়ে দিয়েছেন। তো 4র্থ দিনের মাথায় ওই বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পার বাড়িতে খবর পাঠান যে তাকে এখনই বৌদ্ধ ভিক্ষু ডেকেছেন, খুবই জরুরি। তিনি তখনই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ওই লোকটার সাথে। 1টার সময় তিনি বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছান, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অনেকটাই হেলে পড়েছে। বৌদ্ধ ভিক্ষু আরেকটা গম্ভীর কণ্ঠে বিষ্ণু সর্পাকে বলেন, তুমি যাওয়ার পর আমি বিভিন্ন মাধ্যম অনেক চেষ্টা করেছি তোমার মেয়েকে ফিরিয়ে আনার, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না তখন আমি নিজেই পিশাচদের কাছে যাব বলে সিদ্ধান্ত নিলাম। জানতাম সেখানে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, কিন্তু আমার জন্য যদি একজন অসহায় মানুষের উপকার হয় সেটাই আমার মানব ধর্মের শান্তি। আমাদের কিন্তু কোনো পরিবার হয় না, আমরা পরিবার থেকে খুব ছোটবেলায় বিচ্যুত হয়েছি। এই পেশায় আসতে গেলে সব কিছুই ছাড়তে হয়। তাই এই পেশার জন্য, মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় জীবনও দিতে হয়, এটাই গুরুর নির্দেশ। যেহেতু অনেক বয়স হয়ে গেছে, নতুন করে আর তেমন কোনো জটিল কাজ করতেও পারবো না। দেখি যদি মৃত্যুও হয় এটাতে আমার শান্তি হবে, এটাতে আমি নির্বাণ লাভ করব। এরপর চিন্তা করলাম কিভাবে এই তিলক পিশাচদের সীমানায় যাব। তখন আমি আমার অনুগত শক্তিধর ভালো পিশাচদের সাথে একের পর এক বৈঠকে বসলাম। তারপর সিদ্ধান্ত হলো ওরা আমাকে ওদের সীমানার কাছে দিয়ে আসবে, তারপর বাকিটা ওদের সাথে আমাকেই করতে হবে। আমি সেভাবে প্রস্তুতি নিলাম, যে কোনো কিছু ঘটতে পারে আমার সাথে, সেটা আমি জেনেই ওখানে যাবার প্রস্তুতি নিলাম, সিদ্ধান্তও নিলাম। আমি আজ রাতে সেখানে যাব, যদি বেঁচে ফিরতে পারি তাহলে তোমার মেয়েকে নিয়েই ফিরবো, আর যদি না ফিরি মনে কোনো কষ্ট রেখো না, ধরে নিও সৃষ্টিকর্তা এভাবেই আমার জীবনটা রেখেছিল, আর ওখানেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই কথা বলার পর উনি বলেন, এখন তুমি চলে যাও।
তখন বিষ্ণু সর্পা বাড়ির দিকে রওনা দেন। পরদিন সকালবেলা ভোরে কারো ডাকার শব্দে ঘুম ভাঙে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসির। তারা বাইরে বের হয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু ঘরের বাইরে মাটিতে বসে আছেন আর তার পাশে তার মেয়ের মৃতদেহ পড়ে আছে। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি মেয়ের মৃতদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। দেখতে পেলেন গলার কাছে দাগ রয়েছে আর শরীরে কোনো রক্ত নেই, একদম সাদা হয়ে গেছে, আর লাশে কোনো পচনও ধরেনি। বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে বলেন, আমাকে একটু পানি দাও। বিষ্ণু সর্পা ঘর থেকে পানি আনলে সেই পানি একটু মুখে দিলেন, বাকিটা দিয়ে মুখ ধুলেন ওই বৌদ্ধ ভিক্ষু। এরপর বিষ্ণু সর্পা বৌদ্ধ ভিক্ষুকে বলেন, কিভাবে আমার মেয়েকে উদ্ধার করলেন? তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, গতকাল গভীর রাতে আমার অনুগত পিশাচরা আমাকে তিলক জিনেদের সীমানার কাছে রেখে আসে। তারপর আমি সামনে তাকাতেই দেখি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না চারপাশে। অন্ধকারে সামনের দিকে কয়েক মিনিট হাঁটি, হঠাৎ কোনো কিছুর সাথে আমার ধাক্কা লাগে, আমি দাঁড়িয়ে যাই। কয়েক সেকেন্ড পর আমি অন্ধকারের ভেতরে চারপাশে যখন তাকিয়েছি তখন দেখি আমার চারপাশে শত শত লাল লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো এতটাই লাল ছিল, এটা দেখে মনে হচ্ছিল যে সেগুলো থেকে পোড়া আগুন বের হচ্ছে। আমি আমার শরীরে বিভিন্ন ধরনের তেল মেখে গিয়েছিলাম যাতে আমার শরীরে ওরা আঘাত করতে না পারে। তারপরও আমি আমার শরীর বন্ধ করলাম। হঠাৎ একটা আওয়াজ ভেসে আসলো স্থানীয় একটা ভাষায়, আমি ভাষাটা বুঝতে পারলাম না। এরপর নেপালি ভাষায় আর একটা আওয়াজ ভেসে আসে, যেটার অর্থ দরজা দিয়ে ভেতরে আয়। হঠাৎ অন্ধকারে দেখলাম সামনে বিশাল একটা লোহার দরজা। আমি দরজার কাছে যেতেই দরজাটা একা একাই খুলে গেল। আমি ভেতরে ঢুকেই দেখি চারপাশ আলোকিত। একটু আগে যে অন্ধকার ছিল এখানে তার কোনো ছিটে ফোঁটাও নেই। আমি ভেতরে গিয়ে দেখলাম বিভিন্ন চেয়ার বসানো আছে, আর ওই চেয়ারগুলোতে বামন আকৃতির অনেকগুলো অবয়ব বসে আছে। তাদের মাঝখানে বিশাল বড় একটা চেয়ারে 3-4টা মানুষের সমান একটা ব্যাঙ বসে আছে। সেই ব্যাঙের চোখ 3টা, আর চোখগুলো অনেক বড় বড়। মাথার উপর একটা মণি আছে, ওটার রং ছিল নীল, ওটা থেকে হালকা নীলাভ আলো বের হচ্ছিল। ওই অবয়বটাকে দেখেই বুঝতে পারি এটা ওদের মধ্যে প্রধান, অর্থাৎ সর্দার। তখন ওই বড় ব্যাঙটা মানুষের কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আগে তোর অনুগত জিন পাঠিয়েছিস, সেগুলোকে মেরে পাথর চাপা দিয়েছি, আর একটাকে ধরতে পারিনি, এবার নিজেই এসেছিস মরার ঘরে? অনেক দম আছে রে তোর। আমি খোঁজখবর নিয়ে জেনেছি তুই ভালো মানুষ এবং একজন ধর্মীয় সন্ন্যাসী, তাই তোকে এই পর্যন্ত আসতে দিয়েছি, তোকে এখনো মারিনি। তুই বল কেন এসেছিস সেখানে? এত সাহস কিন্তু ভালো না। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, আপনারা যেই মেয়েটাকে মেরে রেখে দিয়েছেন আমি ওকে নিতে এসেছি। ও বাবা মায়ের বড় মেয়ে। বাবা মা চা বাগানে কাজ করে সংসার চালায়। মা বাবার খুব আদরের মেয়ে। আমি জানতে পেরেছি ওর বেঁচে নেই, এবং সেটা ওর পরিবারকেও জানিয়েছি। পরিবারের শেষ আবদার আপনার কাছে তাদের মেয়ের মৃতদেহটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। ধর্মীয় রীতিনীতি মেনে সেটা সৎকার তারা করতে চায়। মেয়েটার বাবা মা আপনার নিকট আকুল আবেদন জানিয়েছেন। এ কথা শোনার পর বিশাল দেহী ওই ব্যাঙের অবয়বটা চেয়ার থেকে দাঁড়িয়ে বিকট শব্দে হুঙ্কার দিতে থাকে আর শরীর ঝাঁকি দিতে থাকে। হঠাৎ করে ওখানে থাকা সকল বামন আকৃতির অবয়বগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। একটা সময় পুরো জায়গাটা নিশ্চুপ হয়ে যায়। সর্দারের এই হুঙ্কারে মনে হচ্ছে ওরাও ভয় পাচ্ছে। এরপর দেখলাম ব্যাঙটা বামন আকৃতির অবয়বদের সাথে ভিন্ন ভাষায় কিছু একটা বলল। এভাবে কয়েক মিনিট পর ওই ব্যাঙটা আমাকে বলে, আমরা কোনো মানুষকে পছন্দ করি না। ওই মেয়ে আমাদের সদস্যদের একজনের মাথায় পাড়া দিয়েছে, এটা আমাদের জন্য চরম অপমানের, তাই ওকে ধরে রক্ত চুষে মেরে ফেলা হয়েছে। মানুষের রক্তের আমাদের খুব প্রয়োজন হয়, আর মাঝে মাঝে এই রক্ত খেয়েই আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি। এ কথা বলার পর আবার নাকি বিভৎস আর বিকট শব্দে হাসতে থাকে। তখন আবার বলে ওঠে, ওর মা বাবা যেহেতু আমাদের কাছে ভিক্ষা চেয়েছে তাদের মেয়েকে, তাই আমরা ওদের মেয়েকে ফেরত দিচ্ছি। আর একটা কথা শুনে রাখ, তুই যে এখানে এসেছিস, তোকে আমি প্রাণে মারলাম না বা মারার নির্দেশ দিলাম না, কিন্তু তোর একটা বড় ক্ষতি কিন্তু হবে। তখন ব্যাঙটা কি যেন একটা ইশারা দিল, সাথে সাথে মেয়েটার মৃতদেহ কোথা থেকে যেন এসে ওই বৌদ্ধ ভিক্ষুর সামনে পড়ে গেল। তখন ব্যাঙটা বলে,
আমার সীমানার বাইরে যা, এখন কিন্তু মেয়েটার লাশ ধরতে পারবি না, সীমানার বাইরে যা, মেয়েটার লাশ ওখানে আবার পাবি। তখন আমি পেছন ফিরে হাঁটা ধরি। হঠাৎই চারপাশ আবার অন্ধকার। কয়েক মিনিট হাঁটার পর আমার মুখে অনেক জোরে একটা চর অনুভব করি। চর খেয়ে আমি মাটিতে পড়ে যাই। তখনই আমার অনুগত পিশাচগুলো আমাকে ধরে ফেলে। তখন দেখি মেয়েটার মৃতদেহ আমার পাশেই, ওই পিশাচগুলো দিয়ে গেছে। এরপর আমি আমাদের যেই পিশাচ আছে এই পিশাচদেরকে বলি আমাকে বিষ্ণু সর্পার বাড়িতে পৌঁছে দিতে। তারপর ওরা আমাকে এখানে নিয়ে আসে। তোমার মেয়ের মৃতদেহ ফেরত আনতে পারছি, এটাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্রুত মেয়ের সৎকারের ব্যবস্থা করো, আমি এখন চলে যাব। আমি এখন আর কথা বলার অবস্থায় নাই, আমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলে বৌদ্ধ ভিক্ষু হাঁটতে হাঁটতে চলে গেলেন। ওই দিনই বিষ্ণু সর্পার মেয়ের সৎকার করা হয়। নির্মলা লামসি তার বাবাকে খবর পাঠালে তার বাবা তাদের বাড়িতে আসেন, সব ঘটনা শোনেন। তখন নির্মলা লামসির বাবা বলেন, আমাকে কেন এতটুকু জানালি না? বৌদ্ধ ভিক্ষু অনেক উপকার করছে রে মা, তোর বুক যারা খালি করেছে, তোর মেয়েকে যারা মেরেছে, আমি তাদেরকে এত সহজে ছেড়ে দিব না। তবে সাবধান, তোর কিন্তু আরেকটা মেয়ে আছে, ওকে চোখে চোখে রাখবি। কেননা তিলক পিশাচগুলো অবিবাহিত মেয়েদের রক্ত পান করে শক্তিশালী হয়। এরা সরাসরি শয়তানের দাস, এছাড়া ওদের কোনো ধর্ম নেই। গ্রামে মানুষদের ভিতর একটা চাপা আতঙ্ক তৈরি হয় এই ঘটনার পর। মানুষ ভয়ে একা কোথাও যায় না। এভাবে চলে যায় দিন, কেটে যায় 6 মাস। 6 মাসের মধ্যে অন্য ধরনের কোনো সমস্যা হয়নি ওই গ্রামে। আশু সর্পার কথা মানুষ ভুলতেই শুরু করেছে। একদিন চা বাগানের কাজ শেষ করে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি বাড়িতে এসে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। তাদের ছোট মেয়ে ঋতু সর্পা গলায় দড়ি দিয়ে ঘরের উপরের দিকে যে কাঠ রয়েছে ওই কাঠের সাথে ঝুলছে। এটা দেখে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি শুরু করে। আশপাশ থেকে প্রতিবেশীরা আসলে সবাই মিলে ঋতু সর্পাকে নামিয়ে নিচে শুইয়ে দেয়। দুটো মেয়েই আর পৃথিবীতে নেই, এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি। ওই রাতেই নির্মলা লামসির বাবা, যার নাম হচ্ছে লালু লামসি, তাকে খবর পাঠানো হয়। ভোর হতে হতে লালু লামসি নির্মলাদের বাড়িতে এসে পৌঁছায়। প্রতিবেশীরাও তো সেখানে ছিল। পাহাড়ি প্রতিবেশীরাও কিন্তু দূরে দূরে থাকে, আসতেও তাদের সময় লাগে, খবর পেতেও সময় লাগে। পাহাড়ি ঘর বাড়িগুলি কিন্তু অনেক দূরে দূরে হয়, দেখা যাচ্ছে যে একটা পাহাড়ে একটা বাড়ি, তো খবর পেতে তাদের সময় লাগবে। লালু লামসি এসে তার নাতনিকে দেখে খুব কান্নাকাটি করে। উনি অবাকও হয়েছেন, মনে হচ্ছে উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন। তিনি অবশ্য তখন বিষয়টা চেপে যান। তাদের ধর্ম মেনে ওই দিনই ঋতু সর্পার সৎকার করা হয়। ঋতু সর্পা যে কাপড় পরা অবস্থায় মারা গিয়েছেন সেই কাপড়ের কিছুটা অংশ এবং যে দড়ি গলায় দিয়ে ঝুলছিলেন সেই দড়ি যত্ন সহকারে রেখে দেন তার নানা লালু লামসি। তিনি সেদিনই তার মেয়েকে ছুঁয়ে শপথ করেন তার 2 নাতনির হত্যার প্রতিশোধ তিনি নেবেন, আর তাতে যদি তাকে তার পুরনো কাজে ফিরতে হয় তাতেও তিনি ফিরবেন। তিনি এই হত্যার প্রতিশোধ চান। দুটো মেয়ে যাদের কোনো শত্রুই নাই, কী কারণে তাদেরকে মরতে হলো? ধরে নিলাম যে প্রথমে যে মারা গেছে সে ভুল করে ফেলেছিল, কিন্তু এই যে ঋতু সর্পা, সে কি করেছে? একে কেন মারা হলো? এসব রহস্য কিন্তু দানা বাঁধতে থাকে গ্রামবাসীর মনে, বিষ্ণু সর্পার মনেও, তার স্ত্রীর মনেও। 2 মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক হয়ে যান বিষ্ণু সর্পার নির্মলা লামসি। তো ঘটনাটা কিন্তু এ পর্যন্তই। পাঠিয়েছেন ময়মনসিংহের জিল্লুর রহমান ভাই। উনি এই ঘটনাটি যার কাছ থেকে পেয়েছেন তাকে উনি মামা বলে সম্বোধন করেন। তার আসল নাম হচ্ছে কামাল মিয়া। আর এই ঘটনার সাথে আরও একজন জড়িত আছে, এই কামাল মিয়ার যিনি বাবা, সিরাজ নানা। তো যেহেতু কামাল মিয়াকে উনি মামা বলে সম্বোধন করেন, তাই তার বাবাকে উনি নানা বলে সম্বোধন করবেন, এটাই স্বাভাবিক। ঘটনাটি ঘটেছিল 2000 বা 2001 সালের দিকে। তখন এই কামাল মামার বয়স 30-এর কাছাকাছি ছিল। কামাল মামা আর তার বাবা এই সিরাজ নানা দুজনেই কিন্তু রিক্সা চালাতেন। এই গ্রামে কিন্তু তখনও পাকা রাস্তা হয়নি। বর্তমান সময়েও এই গ্রামের রাস্তা অধিকাংশই কাঁচা, সবুজ শ্যামল আর যান্ত্রিক কোলাহলমুক্ত ছবির মতো সুন্দর গ্রামটি। এখনও এই গ্রামে আসলে সত্যিকারের গ্রামের অনুভূতি নাকি পাওয়া যায়, এমনটাই জানিয়েছেন জিল্লুর রহমান ভাই। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি, তবে গ্রামটি ময়মনসিংহ জেলারই
কোনো একটা গ্রাম। সিরাজ নানা পরিচিত ছিলেন সিরু নামে। সিরু নানার মতো সহজ সরল হাসি খুশি আর শখের মানুষ খুব কমই দেখা যায়। সিরু নানা বিশাল বড় সাইজের ঘুড়ি বানিয়ে চিকন নাইলনের দড়ি দিয়ে সেই ঘুড়ি উড়াতেন। তার এক একটা ঘুড়ি টিনের ঘরের এক একটা বেড়ার মতো বড় ছিল। প্রায় 1 সপ্তাহ সময় নিয়ে সিরু নানা ঘুড়ি বানাতেন। বাঁশের ফ্রেম আর লাল শালু কাপড় দিয়ে ঘুড়ি বানাতেন সিরু নানা। তারপর ভাতের মার অথবা বার্লি দিয়ে লাল শালু কাপড়ে প্রলেপ দিয়ে কাপড় বায়ুরোধী করা হতো, যেন বাতাস বের হয়ে না যায়। সিরু নানা ঘুড়ি উড়াতেন সন্ধ্যাবেলায়। সেই ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হতো ছোট একটা হারিকেন। রাতের আকাশে হারিকেনের আলো দেখলেই বোঝা যেত সিরু নানা ঘুড়ি উড়াচ্ছেন। ঘুড়ি আকাশে ওঠানোর পর ঘুড়ির যে সুতা, এটা গাছের দড়ির সাথে গাছের একটা জায়গার সাথে উনি বেঁধে রাখতেন। তো সকালবেলা ঘুড়ি নামিয়ে আবার কাজে যেতেন এই সিরু নানা। জিলুর রহমান ভাই জানিয়েছেন ওনার জীবনের যে প্রথম ঘুড়িটা, এটা কিন্তু এই সিরু নানাই বানিয়ে দিয়েছিলেন। জিলুর রহমান ভাই সিরু নানা আর কামাল মামা দুজনের রিক্সাতেই চলেছেন, যেহেতু ওনারা রিক্সা চালাতেন। সিরু নানা মারা গেছেন 2007 সালে। কামাল মামা এখন আর রিক্সা চালান না, অন্য কাজ করেন। তার ছেলে এখন বড় হয়ে গেছে, তার ছেলে চাকরি করে। কামাল মামার ছোটবেলা থেকে একটা বিশেষ শখ ছিল, সেটা হচ্ছে কুকুর পালন করা। তার পালিত কুকুর বৃদ্ধ হয়ে মারা গেলে আর একটা কুকুরের বাচ্চা সংগ্রহ করে পোষ মানিয়ে পালতেন। তার বাড়িতে থাকার ঘর থেকে একটু দূরে উঠানের এক প্রান্তে কুকুরের জন্য আলাদা ছোট একটা ঘর ছিল। গ্রামে হাঁস মুরগি রাখার জন্য যেমন ছোট ঘর বানানো হয়, তেমনি ছিল এই কামাল মামার কুকুরের থাকার ঘর। কামাল মামা কয়েকদিন পর পর কুকুরকে পুকুরে নামিয়ে শ্যাম্পু দিয়ে দারুণ করে গোসল করিয়ে দিতেন। কামাল মামা রিক্সা করে যাত্রী নিয়ে যেখানে যেতেন, তার কুকুর রিক্সার পেছন পেছন সেখানেই যেত। এমনও হতো কামাল মামা কুকুরের অজান্তেই রিক্সা নিয়ে পাশের ইউনিয়নের বাজারে গেছেন। সেখানে গিয়ে এলাকার কোনো যাত্রী পাওয়ার আশায় বসে আছেন। ঠিকই তার কুকুর তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। কামাল মামা তার কুকুরের চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারতেন না। কামাল মামা যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর কুকুরকে দোকান থেকে পাউরুটি বা এই জাতীয় কোনো খাবার কিনে দিতেন। কামাল মামা আর ওনার এই কুকুরের বন্ধুত্ব আশেপাশের 3 গ্রামের মানুষ ও আশেপাশের সকল বাজারের মানুষজন জানতো। বিশেষ করে রিক্সার পিছনে কুকুর যাওয়ার দৃশ্য সবাই দেখতো, সবার চোখেই সেটা পড়তো। বাজারের দোকানদার এমনকি রিক্সার যাত্রীরাও ওই কুকুরকে কিছু না কিছু কিনে দিত। এই বিশেষ কারণে কামাল মামা অধিক পরিচিত ছিলেন। 2000 বা 2001-এর দিকে তার পালিত যে কুকুরটা ছিল, তার নাম ছিল জাম্বু। বেশ মোটা চাঁদা ছিল, তো তাই গ্রামবাসী তাকে জাম্বু নাম দিয়েছিল। জাম্বু ছিল লাল রঙের পুরুষ কুকুর। জাম্বুর মাথা ও কপালে কিছুটা সাদা রং ছিল। তখন বিটিভিতে গুলসানোবার নামে একটা সিরিয়াল হতো শুক্রবার 8টার বাংলা সংবাদের পর। খুবই জনপ্রিয় ছিল এই সিরিয়াল। গ্রামে তখন বিনোদনের মাধ্যম ছিল রেডিও ও ক্যাসেট প্লেয়ার। হাতে গোনা 2-3টি বাড়িতে টেলিভিশন ছিল। বিদ্যুৎ ছিল না, ব্যাটারি বাজার থেকে চার্জ করে এনে টিভি দেখানো হতো। কামাল মামার বাড়ি ছিল গ্রামের বাজারের সাথেই, আর বাজারে কয়েকটি দোকানে বিদ্যুৎ ছিল। রাতে শত শত মানুষ বাজারের দোকানে টিভি দেখত। কোনো এক শুক্রবার কামাল মামা রিক্সা নিয়ে বাজার থেকে ফিরছেন, তখন টিভিতে 8টার সংবাদ চলছে। সংবাদ শেষ হলে গুলসানোবার দেখা শেষ করে বাড়িতে যাবেন এই কামাল মামা। এই দিন জাম্বু আবার কামাল মামার সাথে ছিল না। মামা রিক্সা নিয়ে বাজারে এসে দেখেন জাম্বু বাজারে তার জন্য অপেক্ষা করছে। এই সময় গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী কামাল মামাকে ডাক দেন। তার মেয়ে আর মেয়ের স্বামীকে তাদের বাড়ি দিয়ে আসতে হবে। একে তো গ্রামের মুরব্বী, তারপর কামাল মামার রেগুলার যাত্রী, তিনি তো আর না করতে পারলেন। এদিকে মন খারাপ, আজ গুলসানোবার দেখতে পারবেন না। কামাল মামা যাত্রী নিয়ে পুনরায় রিক্সা নিয়ে চলছেন। পেছনে পেছনে তার বিশ্বস্ত কুকুর জাম্বু ছুটে চলছে। যাত্রী নামিয়ে কামাল মামা বাড়িতে ফিরে আসছেন। রাত আনুমানিক 10টার বেশি হবে। রিক্সার নিচে হারিকেন জ্বলছে, অন্ধকার রাত। কামাল মামা রিক্সার সাথে সাথে সমান গতিতে জাম্বুও আসছে। জাম্বুর কষ্ট হবে বলে কামাল মামা মোটামুটি স্বাভাবিক গতিতে রিক্সা চালাচ্ছেন। কামাল মামা গ্রামের কাছাকাছি এসে গেছে। বিল পার হলেই বাজার। দূর থেকে বাজারের দোকানের বৈদ্যুতিক বাতির আলো দেখা যাচ্ছে। পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মাঝখানে বিশাল এক বিল। রাস্তাটা ঠিক বিলের মধ্য দিয়ে। বিলের মধ্যে দিয়ে এই রাস্তাটুকু প্রায় 1.5 কিলোমিটার মতো হবে। এইটুকু পথের মাঝখানে একটা ছোট কালভার্ট ছিল, একদিকের পানি অন্য দিকে যাওয়ার জন্য।
কামাল মামা লক্ষ্য করলেন একটু দূরে রাস্তার যে কালভার্টটা রয়েছে ওই রাস্তার কালভার্টে কোনো একটা প্রাণী বসে আছে। রিক্সা নিয়ে আর একটু কাছাকাছি আসার পর তার মনে হলো কালভার্টের ঠিক মাঝখানে একটা কালো রঙের কুকুর বসে আছে। তবে কুকুরটা আকারে অনেকটাই বড় আর কুচকুচে কালো। কামাল মামা রিক্সা থেকে থেমে গেলেন বা রিক্সা নিয়ে থেমে গেলেন ওই রাস্তার ওখানেই। কামাল মামা রিক্সা চালিয়ে কুকুরের সাইড দিয়ে চলে যেতে পারতেন। তিনি চিন্তা করলেন এত বড় কুকুর যাওয়ার সময় যদি পায়ে কামড় দেয়, আর এটা কুকুর না হয়ে অন্য প্রাণী হলে তো আরও বিপদ। তাই ওই কুকুরটা থেকে 10-12 হাত দূরে কামাল মামা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে কামাল মামার কুকুর জাম্বু রাস্তার ওই প্রাণীটাকে দেখতে পেরে অসম্ভব রকমের ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। জাম্বু রিক্সার সামনের চাকার কাছে দাঁড়ানো আর কামাল মামা রিক্সার সিটে বসে আছেন, রিক্সা থামিয়ে সিটে বসে আছেন। এই সময় কিন্তু রিক্সায় কোনো যাত্রী ছিল না। কামাল মামা খেয়াল করেন জাম্বু ঘেউ ঘেউ করছে আর রাগে নিজের পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, আঁচড় দিচ্ছে আর কি মাটির উপরে। রাস্তার ঠিক মাঝখানে ওই কুকুর আকৃতির প্রাণীটা বসে আছে সামনের দিকে তাকিয়ে। কামাল মামা রিক্সা ও জাম্বুকে নিয়ে ওই প্রাণীটার পেছন দিকে দাঁড়ানো। এক সময় জাম্বুর ঘেউ ঘেউ শব্দে বিরক্ত হয়ে প্রাণীটা এদিকে তাকায়, তাকিয়ে মুখ হা করে ঘর ঘর শব্দ করে। সেও ভয় দেখায় জাম্বুকে। কামাল মামা ওই কুকুরটার ঘর ঘর শব্দ শুনে আর জ্বলন্ত আলোকিত চোখ দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। কারণ কামাল মামা কুকুর পোষে বহু বছর ধরে। দেশি বা বিদেশি যেই জাতের কুকুর হোক না কেন, কুকুর শব্দ করবে ঘেউ ঘেউ করে। কুকুর তো বাঘের মতো এরকম ঘর ঘর শব্দ করবে না। আর এই কুকুরটার চোখ এমন কেন? মনে হচ্ছে রাগে চোখের মধ্যে জল হলদে আলোর আগুন জল করছে। ওই প্রাণীটা এদিকে তাকানোর পর জাম্বুর ঘেউ ঘেউর স্বর পাল্টে গেছে। কামাল মামা বুঝতে পারেন কিছু একটা এখানে হচ্ছে। জাম্বু গলা ফাটিয়ে এবার ঘেউ ঘেউ করছে আর রাগে পা মাটিতে আঁচড়াচ্ছে ঠিকই, কিন্তু জাম্বু প্রচুর ভয় পাচ্ছে ওই কুকুরের মতো প্রাণীটাকে। জাম্বু চেষ্টা করছে ঘেউ ঘেউ করে ওই প্রাণীটাকে ভয় দেখাতে। এক পর্যায়ে ওই প্রাণীটা বসা থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে জাম্বুর দিকে কয়েক কদম এগিয়ে আসে। এটা যখন কামাল মামা দেখেছে, কামাল মামা ভয়ে রিক্সার প্যাডেল থেকে পা তুলে সিটের উপর নিয়ে আসে, পা দুটো গুটিয়ে নিয়ে আসে। জাম্বুও সাহস করে ওই কুকুর আকৃতির প্রাণীটার দিকে এগিয়ে যায় আর শব্দ করতে থাকে। কামাল মামা সাহায্যের জন্য চিৎকার করে কাউকে ডাক দেওয়ার সাহসও পাচ্ছে না, এতে করে ওই প্রাণীটা যদি তার উপর ঝাঁপিয়ে পড়ে এই ভেবে। ওই প্রাণীটার জাম্বু মুখোমুখি হয়ে একে অপরকে শব্দ করছে পিছিয়ে যাওয়ার জন্য। জাম্বু শব্দ করছে যাতে করে ওই প্রাণীটা পিছিয়ে যায়, ওই প্রাণীটা ওরকম ঘর ঘর বাঘের মতো শব্দ করছে যাতে করে জাম্বু পিছিয়ে যায়। কিন্তু জাম্বু ভয় পেয়ে পিছিয়ে পড়া বা সরে পড়ার মতো কুকুর না। হঠাৎ জাম্বু আর ওই প্রাণীটা একে অপরকে আক্রমণ করে বসে। একসময় একে অপরকে কামড় দিয়ে ধরে গড়াগড়ি করতে থাকে, আর গড়াগড়ি করতে করতে রাস্তার নিচে ধান খেতে পড়ে যায়। ধান খেতে প্রচুর আলোড়ন হচ্ছে দুজনের মারামারিতে। এই সুযোগে কামাল মামা কিন্তু রিক্সা নিয়ে চলে যেতে পারতেন। জাম্বুর এই বিপদে কামাল মামা কিন্তু কাপুরুষতা করেননি। হঠাৎ কামাল মামার মনে পড়ে রিক্সার যাত্রী বসার সিটের নিচে তার টর্চ লাইট রাখা আছে, আর রিক্সার নিচে হারিকেনের সাথে চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার এটাও আছে। কামাল মামা টর্চ বের করে রিক্সার নিচ থেকে লোহার তৈরি পাম্পার বের করে বাম হাতে টর্চ লাইট আর ডান হাতে লোহার পাম্পার নিয়ে এগিয়ে গেলেন জাম্বুকে বাঁচাতে। কামাল মামা সামনে এগিয়ে দেখেন রাস্তার নিচে ধান খেতে জাম্বু আহত হয়ে পড়ে আছে, কিন্তু ওই প্রাণীটা আশেপাশে নাই। জাম্বুর সাথে পরাজিত হয়ে পালিয়ে গেলেও সেটা তো দেখা যাওয়ার কথা, তাই না? কারণ ধান ক্ষেত দিয়ে কোনো প্রাণী দৌড়ে গেলে ধান ক্ষেতের নড়াচড়া দেখে কিন্তু বোঝা যায়। কামাল মামা ধরে নিলেন হয়তো এখানে আশেপাশে আছে ওই প্রাণীটা, তাই দেরি না করে জাম্বুকে কোলে তোলার মতো করে ধরে তাড়াতাড়ি রিক্সার উপরে তুলে বসালেন। জাম্বুর কপাল আর মাথা রক্তাক্ত এবং পিঠ থেকে আর পা থেকে রক্ত পড়ছে। জাম্বুকে রিক্সায় যাত্রী যেখানে বসে আর কি, বা বিশেষ করে যাত্রীর পা যেখানে রাখার স্থান আর কি, ওই স্থানে তাকে বসালেন। আর চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার ওটাও আবার উপরে সিটের নিচে রেখে দিলেন। কামাল মামা কোমরে লুঙ্গির সাথে পেঁচিয়ে টর্চ লাইট রেখে রিক্সায় উঠে পেডেল দেওয়া শুরু করলেন। যত দ্রুত এই জায়গা পার হতে হবে এটাই চিন্তা ওই কামাল মামার মাথায়। তখন
হয় কি ওই আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যে উনি আবারও চিন্তা করছেন যে আচ্ছা ওই প্রাণীটা যদি আবার আক্রমণ করে তখন কি হবে, এইটার তো একটা প্রিপারেশন রাখার দরকার। আর জাম্বু তো এখন নিজেই আহত, ও তো এখন আর হেল্প করতে পারবে না। মূলত এই কারণেই ওই টর্চটাকে উনি এমনভাবে আবার কোমরের সাথে রাখেন যাতে করে ওই টর্চটা দিয়েও আঘাত করা যায়। আত্মরক্ষার জন্য কিছু একটা রাখতে হবে। কিছুটা পথ রিক্সা নিয়ে অতিক্রম করার পর কামাল মামার মনে হলো রাস্তার নিচে ধান ক্ষেত দিয়ে কিছু একটা এগিয়ে চলছে ওনাদের সাথে সমান তালে। কামাল মামা রিক্সা নিয়ে যেদিকে আগাচ্ছে সেটাও ধান ক্ষেত দিয়ে সেদিকে এগোচ্ছে। জিনিসটা যে ওই প্রাণী ছাড়া আর কিছু না, এটা কিন্তু কামাল মামা নিশ্চিত। কামাল মামা বুঝে গেলেন ওই প্রাণীটা জাম্বুর সাথে যুদ্ধ করে এখন আর সামনে আসার সাহস পাচ্ছে না। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে ওই প্রাণীটা নেই। কামাল মামা স্বস্তি নিয়ে রিক্সা চালাচ্ছেন বেশ দ্রুত। বাড়িতে গিয়ে জাম্বুর চিকিৎসা করতে হবে। হঠাৎ একটা বাতাসের ঘূর্ণি এসে কামাল মামা রিক্সার চারপাশে ঘুরতে লাগলো, মানে বানকুড়ালি যেটা হয় আর কি, ঘূর্ণিবায়ু। সাধারণত গ্রীষ্মকালে মাঠঘাট বা খোলা জায়গায় ঘূর্ণিঝড়ের মতো এরকম ঘূর্ণিবায়ু দেখা যায় অল্প সময়ের জন্য। বাতাসের এমন ঘূর্ণি হলে আশেপাশে শুকনো পাতা খড়কুটো বাতাসে উঠতে উঠতে কিন্তু উপর দিকে উঠে যায়। তখন বৈশাখ মাস ছিল, কারণ কিছুদিন আগে গ্রামের বাজারে বৈশাখী মেলা হয়েছে। বাতাসের ঘূর্ণির কারণে রাস্তার ধুলোয় কামাল মামার চোখ খুলে রাখা আসলে অসম্ভব হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে উনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর ধুলো কমলে আবার পেডেল দেওয়া শুরু করেন। এখন বাতাসের ঘূর্ণি থেমে গিয়ে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হলো। বাতাস কামাল মামার সামনের দিক থেকে আসছে। বাতাসে মনে হচ্ছে রিক্সা পেছন দিকে টেনে নিয়ে যাবে। কামাল মামা রিক্সায় প্রাণপণে পেডেল দিচ্ছেন সামনের দিকে যাওয়ার জন্য। জাম্বু আবার রিক্সার উপরে উঠে বসা থেকে দাঁড়িয়ে ঘেউ ঘেউ শুরু করেছে। কামাল মামা টর্চ বের করে আশেপাশে দেখলেন। তার ধারণা জাম্বু হয়তো আবার ওই প্রাণীটাকে দেখে ঘেউ ঘেউ করছে। কামাল মামা কিন্তু এবার কিছুই দেখতে পেলেন না। উনি প্রাণপণে পেডেল দিয়েই চলছেন রিক্সায়। কামাল মামার এটাও একটা স্পষ্ট মনে আছে যে সেদিনের ওই ঝড়ে কোনো বজ্রপাত বা মেঘের শব্দ ছিল না, এমনকি বিজলি চমকানোর কোনো আলো ছিল না, শুধু প্রবল বেগে বাতাস ছিল। রাস্তায় কালভার্টে কুকুর আকৃতির প্রাণী দেখা থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সব স্বাভাবিক ব্যাপার। কামাল মামা একবারের জন্য চিন্তা করেননি এটা প্যারানর্মাল কোনো কিছু। হ্যাঁ, মাথায় একটু এসেছিল, কিন্তু সামগ্রিক বিবেচনায় এটা ওভাবে প্যারানর্মাল কিছু ওনার মাথায় সেভাবে কাজ করেনি। কামাল মামা রিক্সা নিয়ে বাজারে চলে আসেন। বাজারের সকল দোকান বন্ধ, শুধু মসজিদের সামনে একটা বৈদ্যুতিক বাতি জ্বলছে। ঝড় অতিক্রম করে আসার পর পরিশ্রম আর ক্লান্তিতে তার মনে হচ্ছে বাড়ি পর্যন্ত মনে হয় আর যেতে পারবেন না। কামাল মামা রিক্সা নিয়ে বাড়ি পৌঁছে ঘরের সামনে রিক্সা রেখে স্ত্রীকে ডাক দেন দরজা খুলতে। রিক্সা থেকে নেমে কামাল মামা খেয়াল করেন আজ অন্ধকার কম মনে হচ্ছে। দরজা খুলতেই উনি ঘরে ঢুকে কাপড় ও হলুদ এনে জাম্বুর ক্ষতস্থানে লাগিয়ে দেন। ততক্ষণে কামাল মামার বাবা সিরুনানা বের হয়ে তাকে বকাঝকা শুরু করেছেন। গ্রামে প্রায়ই ছেলে পেলে ভিসিআর ভাড়া করে এনে সিনেমা দেখে। আজকে এই কামাল মামা মনে হয় সারা রাত সিনেমা দেখে এসেছে, এই জন্যই মূলত সিরুনানা বকাঝকা করছেন। কামাল মামা প্রতিমধ্যে ঘটে যাওয়া সব ঘটনা বলার পরও কিন্তু সিরুনানা বিশ্বাস করে না। কিসের ঝড়, কোনো ঝড়ো বাতাস তো আজকে রাতে হয়ই নেই, মিথ্যা কথা বলার জায়গা আবাস না, এভাবে বলে তাকে বকাঝকা করছে। জাম্বুর এই অবস্থা দেখার পরও ওই দিন বাড়িতে কেউ তার কথা বিশ্বাস করেনি। ভিসিআর দেখলে তো জাম্বুর এই অবস্থা হতো না, আর জাম্বু অন্য কুকুরের সাথে মারামারি করেও এইরকম জখম হওয়ার কথা না। তাছাড়া জাম্বুর সাথে মারামারি করে এমন জখম করবে এমন কুকুর কিন্তু আশেপাশের কয়েক গ্রামেও ছিল না। এসব তর্কাতর্কির এক পর্যায়ে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। আজান শুনেই কামাল মা মানসিকভাবে একটু সাহসও পান, কিন্তু পরক্ষণে আবার ভয় পান। কেননা কামাল মামার ধারণা এখন সর্বোচ্চ রাত 11টা বাজার কথা, অথচ ফজরের আজান দিচ্ছে। উনি এতক্ষণ কোথায় ছিলেন বা কী করেছেন? এখন তো সর্বোচ্চ রাত 11টা বাজতে পারে, কারণ উনি ওই যে যাত্রী নামিয়ে দিয়ে যে ওই পথ দিয়ে আসছিলেন তখন রাত 10টার কাছাকাছি বাজে। তো এতক্ষণ ধরে তো উনি বাড়িতে আসছেন, 1 ঘন্টার উপরে সামান্য যদি হয়ে থাকে তাও তো হয়তো বড় জোর 11:30 বাজে, কিন্তু ফজরের আজান দিচ্ছে মানে কি? এটা তো হওয়ার কথা না। এইবার কামাল মামার কথাবার্তার ব্যবহারে একটা ভয়ের ছাপ লক্ষ্য করা গেল। মানে সবাই তখন এটা খেয়াল করেছেন। ভোরের আলো ফোটার পর রিক্সা যে খুব একদম ধুলোবালিতে একাকার হয়ে গেছে এটাও কিন্তু উনি বুঝতে পারলেন।
দিনের বেলা এটাও জানা গেল ওই দিন এলাকায় কেউ ভিসিআর আনেনি। সুতরাং কামাল মিয়া যা বলেছে, কামাল মামার সাথে যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। সবাই ভেবেছে যা হয়েছে তা ওই পর্যন্ত সীমাবদ্ধ, কারণ গ্রামে রাস্তাঘাটে বা বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু দেখে ভয় পায়, এগুলো পরবর্তী জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। এই ঘটনার রেশ যে কামাল মামার পিছু ছাড়বে না তা তো কেউ জানতো না। কামাল মামার ভেতরে একটা চাপা ভয় বাসা বেঁধেছিল। ওই রাতে বাড়ি আসতে আসতে কিভাবে সারা রাত পার হলো এই ব্যাপারটা তার মন থেকে দূর হচ্ছিলই না। একদিকে মনে চাপা ভয়, আর একদিকে জাম্বু অসুস্থ। তাই বেশ কিছুদিন কামাল মামা রিক্সা না চালিয়ে এলাকায় অন্য কাজ করেন, কারণ রিক্সা চালালে জাম্বু তার পিছনে পিছনে আসে। এখন জাম্বু তো এটাতে করে অভ্যস্ত হয়ে গেছে, সে অসুস্থ শরীর নিয়ে পিছু পিছু ঘুরবে, এটা দেখতেও যেমন কামাল মামার কাছে ভালো লাগবে না, আবার জাম্বুকে ছাড়া উনি রিক্সা চালাবেন এটাও তার কাছে ভালো লাগছিল না। এই সমস্ত চিন্তা করেই উনি কয়েকদিন রিক্সা না চালিয়ে অন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো বেশ কিছুদিন পর কামাল মামা আবার রিক্সা চালানো শুরু করেন, তবে উনি সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফেরত আসতেন। বাড়িতে ফিরতে একটু দেরি হলেও প্যাসেঞ্জার নিয়ে আসতেন, একা একা ফিরতেন না। এরই মধ্যে ঘটে আরেকটি ঘটনা। তখন গ্রামে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটতো, বিশেষ করে রাতের বেলাতে আর কি। ছিচকে চোরেরা এই কাজ করতো, বা কিছু সিধেল চোর ছিল, এরাও এই কাজ করতো, শীত মানে কেটে চুরি করতো। কামাল মামারা যেহেতু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িতে কিন্তু চোর আসার কথা না। তবে বাড়িতে রিক্সা থাকতো, তাই রিক্সা চুরি হওয়ার ব্যাপারে তারা সাবধান থাকতো। একবার অন্য গ্রামের একটা লোক, যিনি চোর হিসাবে আশেপাশের গ্রামে খুবই কুখ্যাত ছিল, চুরি করতে গিয়ে কয়েক জায়গায় ধরাও পড়েছে, উত্তম মধ্যমও খেয়েছে। একদিন মধ্যরাতে সেই চোর কামাল মামার বাড়িতে আসছেন, তখন কিন্তু সাথে সাথে জাম্বু তাকে ধাওয়া করে। এক পর্যায়ে চোর জাম্বু থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয়। ততক্ষণে জাম্বুর ঘেউ ঘেউ শব্দ আর দৌড়াদৌড়ির পায়ের শব্দে কয়েকবার মানুষজন টের পেয়ে যায়, চোরকে পানিতে থাকা অবস্থায় ধরে ফেলে। তবে তার কাছে চুরি করা কোনো মালামাল পাওয়া যায়নি বিধায় তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। সেও গণপিটুনি থেকে বাঁচতে বলেছিল, আমি কামালের কাছে একটা বিশেষ দরকার এসেছিলাম, কুকুর আমাকে ধাওয়া করছে, পানিতে না নামলে জাম্বু আমাকে কামড় দিত। তবে সে যে রিক্সা চুরি করতে এসেছে গ্রামবাসী কিন্তু এটা নিশ্চিত, কারণ চোর হিসাবে তার তো একটা ব্যাপক কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সে এমনি এমনি রাত বিরেতে কামাল মামার বাড়িতে আসবেন, এত ভদ্র মানুষ আবার সে না। কামাল মামাদের ঘর ছিল বাঁশের চটার বেড়া আর সন দিয়ে তৈরি একটা ছাউনি আর কি, মানে ছাদটা সন দিয়ে তৈরি ছিল। বাড়ির সামনের উঠোনের দিকে যে রুমটা, ওই রুমে থাকতো কামাল মামার মা বাবা। এক গভীর রাতে জাম্বুর ঘেউ ঘেউ শব্দে সিরুনানার ঘুম ভেঙে যায়। তখন জাম্বু অসুস্থ ছিল, তাই জাম্বু তার ছোট ঘরে থাকতো, খুব একটা বাইরে বের হতো না। রাতের বেলা যে সবসময় ঘরে থাকতো তা না, বাইরে উঠোনে শুয়ে থাকতো, বৃষ্টি টিষ্টি হলে ঘরের ভিতরে যেত। এমনিতে জাম্বু সারা রাত বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতো, কখনো কখনো উঠোনে শুয়ে ঘুমাতো আর কি। বাড়িতে অপরিচিত কেউ কিংবা শেয়াল জাতীয় কোনো প্রাণী এলে জাম্বু তাড়িয়ে দিত। সিরুনানা উঠোনে কারোর উপস্থিতি অনুভব করেন। ঘেউ ঘেউ শুনে বোঝা যাচ্ছে জাম্বু তার ঘর থেকে উঠোনে বের হয়ে ঘেউ ঘেউ করছে। চোর সন্দেহ করে সিরুনানা বিছানা থেকে উঠে বাঁশের যে চটার বেড়া একটু ফাঁকা করে বাইরের উঠোনে দেখার চেষ্টা করে। উনি দেখেন বিশাল লম্বা একটা মানুষ উঠোনে দাঁড়িয়ে আছে। মানুষটা এমনভাবে পাটা ফাঁকা করে দাঁড়িয়ে আছে, তার দু পায়ের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা, আর সিরুনানা মানুষের কোমর অবধি দেখতে পাচ্ছে, পা থেকে কোমর পর্যন্ত যতখানি লম্বা ততটুকু দেখতে পাচ্ছে। একটা সাধারণ মানুষ তো এতটুকু লম্বা হতে পারে না। সিরুনানা কিন্তু বাইরের ওই অভাবটার কোমর পর্যন্ত দেখতে পেয়েছে। ঘর থেকে উকি দিয়ে দেখার কারণে উপরে তো চালও ছিল, যার কারণে সম্পূর্ণটা তো দেখতে পাইনি। ওই অভাবটা ঘটাং দাঁড়িয়ে আছে, আর জাম্বু সেটার সামনে দাঁড়িয়ে ঘেউ 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 করছে। সিরুনানা ভয়ে কি করবে বুঝে উঠতে পারছেন না। তিনি কামালকে ডাক দেন এবং জাম্বুকে উদ্দেশ্য করে বলেন, এই জাম্বু চুপ চুপ থাক। কামাল মামা ঘুম থেকে উঠে উনিও বুঝেছেন হয়তো বা চোর বা কোনো প্রাণী এসেছে। সিরুনানা আর কামাল মামা টর্চ নিয়ে জোরে জোরে কথা বলতে বলতে বের হয়ে দেখেন জাম্বু উঠোনে দৌড়াদৌড়ি করছে আর ঘেউ ঘেউ করছে, এছাড়া আর কেউ নেই। মনে হচ্ছে জাম্বু কাউকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে, কোনো মানুষকে হয়তো বা অন্য কোনো প্রাণীকে। রাতে সিরুনানা কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। কামাল মামা কিন্তু কিছুই দেখেন নাই। সকাল হলে বিস্তারিত খুলে বলেন। কামাল মামার সাথে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার মতো গত রাতের এই ঘটনার যে কেউ
মিল খুঁজে পাবেন আসলে এটাও বুঝতে পারছিলেন না। তবে এই ঘটনাটা আসলে ওভাবে তেমন কেউ আমলে নেয়নি। জিন বা অশরীরী এগুলো যাই হোক, এগুলো তার কুসংস্কার নয়, এদের উপস্থিতি আছে বলেই মানুষের চোখে পড়ে, এটা তো স্বাভাবিক। আর ওনারা তো অতি সাধারণ মানুষ, কেউ জাদুটোনা বা কেউ বান মারবে বা জিন জ্বেলিয়ে দিবে তাদের উপরে, এইটা তো আসলে মানে তার ধারণা ছিল না। তারা তো কারো ক্ষতি করে না, দিন আনে দিন খায়, কারো সাথেও নাই পাছেও নাই। আর ব্যাপারটা এমন যে পরপর আরও কয়েকদিন এমন কিছু দেখলে বা ঘটলে তারা নিশ্চিত হতো যে তারা জিন ঘটিত কোনো সমস্যায় পড়েছে। একবার দুইবার কিছু দেখে ভয় পেলেই যে এটা জিনের সমস্যা হয়ে গেছে, এটাও তো আসলে বলা মুশকিল। প্রকৃতপক্ষে তাদের একজন ওই সময় বিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া উচিত ছিল। তো যাই হোক, জাম্বু বেশ সুস্থ হয়ে ওঠে আর কামাল মামাও রিক্সা চালানো শুরু করেছেন। তবে সে কিন্তু আর রাত করে একা বাড়িতে ফেরে না। কখনো রাত হয়ে গেলে যাত্রী সহ বা দুজন রিক্সা চালক একই এলাকার গল্প করতে করতে রিক্সা চালিয়ে চালিয়ে একসাথে ফিরত। এর মধ্যে কিন্তু আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশের গ্রামের এক বাজারে এক রাতে নাটকের আয়োজন করা হয়। কামাল মামার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে সেই বাজার। কামাল মামা আর একজন ওই একই এলাকার রিক্সা চালক, তার নাম হচ্ছে সুলেমান, একসাথে রাতে নাটক দেখতে চায়। তারা দুজনেই রিক্সা বাড়িতে রেখে হেঁটে গিয়েছে নাটক দেখতে। কামাল মামার সাথে ছিল জাম্বু। রাতে এক পর্যায়ে এই সুলেমান আর কামাল মামা পৃথক হয়ে যায়। তখন তার মোবাইল ছিল না যে কল করে বলবে আমি অমুক জায়গায় আছি, তুই এখানে আয়। তো নাটক কিন্তু তখনও শেষ হয়নি, বেশ রাত হয়েছে। নাটক বলতে যে যাত্রাপালা আর কি। কামাল মামা বাড়িতে ফিরবেন, সুলেমানকে যেহেতু একটা জায়গায় বিদায় দিয়ে ফেলেছেন আর কি, এখন একা একাই হাঁটতে শুরু করেছেন। আশেপাশে কিন্তু অনেক মানুষ, কেউ আসে নাটক দেখতে, কেউ ওর বাড়িতে ফেরত যাচ্ছে। রাস্তায় কিন্তু মানুষের অভাব নেই, আর সাথে তো বিশ্বস্ত কুকুর জাম্বু আছেই। অন্ধকার রাতে কামাল মামার টর্চ নিয়ে বাড়িতে আসছেন। পথ প্রায় শেষের দিকে, নিজের এলাকায় এসে পড়েছেন। রাস্তায় তার গ্রামের শুরুর দিকে এই রাস্তার সাথে ছিল একটা আম গাছ, দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাঝারি আকৃতির ছাতার মতো গোলাকার ছিল সেই আম গাছ। এই গাছের আমের স্বাদ সমস্ত এলাকার মানুষের কাছে খুবই পরিচিত ছিল, খুব সুমিষ্ট ছিল। আর এই আমগুলো ছিল আঁশবিহীন, তাই মানুষের কাছে খুবই পছন্দের ছিল এই গাছের আম। আমের স্বাদের মতোই আরেকটি নাম ডাক ছিল এই গাছের। হরহামেশাই রাতে চলার পথে এই আম গাছের কাছে অনেকেই অনেক কিছু দেখে নাকি ভয় পেয়েছে। খ্যাতি অখ্যাতি দুটোই ছিল বলে আম গাছটি সকলের কাছে বিশেষ পরিচিত ছিল। 2026 সালেও কিন্তু এই আম গাছটি এখনও আছে। যাই হোক, তখন রাতে বাজার থেকে ফিরতে সময় তো একটু লাগেই। তখন কি করতো, যদি বেশি কারো দেরি হয়ে যেত অন্য দিকে ঘুরে যেত, তবুও রাতের বেলা এই আম গাছ এড়িয়ে চলতো। আবার এই আম গাছ থেকে একটু ডানে 2-3টা ফসলের ক্ষেত পার হলে চিকন খালের মতো একটা পানি চলাচলের রাস্তা ছিল। বর্ষাকালে এখানে বেশ মাছ পাওয়া যেত, তাই অনেকে ছিপ, জাল, বড়শি বা মাছ ধরার যা যা সরঞ্জাম আছে সেটা নিয়ে এখানে এসে মাছ ধরত। কামাল মামার সাথে রাস্তায় আগে পিছে তো অনেকেই ছিল। বাড়ির যত কাছে আসছেন রাস্তার মানুষজন তত কমছে। একসময় উনি একা হয়ে আম গাছটির কাছাকাছি এসে পড়েন। একটু দূর থেকেই টর্চের আলোয় উনি দেখেন সুলেমান ঠিক আম গাছের নিচে আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কামাল মামা আম গাছের কাছে আসা মাত্র জাম্বু সুলেমানকে দেখে ভয়ঙ্কর রকমের ঘেউ ঘেউ শুরু করে দেয়। জাম্বু কিন্তু সুলেমানকে খুব ভালো করেই চেনে জানে। সুলেমান জাম্বুকে আদর করে, বাজারে রুটি কিনে খাওয়ায়। জাম্বু কখনোই কিন্তু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ করেনি। সুলেমানকে দেখলেই সে লেজ নাড়ত, আদর চাইতো, মাথায় হাত দিয়ে তাকে আদর করে দিতে হতো। কিন্তু সুলেমানকে দেখে জাম্বু ঘেউ ঘেউ করছে, বিষয়টা কিন্তু স্বাভাবিক না। কামাল মামা জাম্বুকে ধমক দেয়, চুপ থাক, এ তো সুলেমান, চিনিস না, চুপ। জাম্বু চুপ না হয়ে উল্টো সুলেমানকে আক্রমণ করে বসে, এমন একটা অবস্থা। কামাল মামা এসে বলে, কিরে সুলেমান, তুই আমাকে রেখে নাও আর একদিকে চলে গিয়ে তোর বাড়ির দিকে, এখন আবার এদিকে আসিস কেন, একা একা এসে পড়ছিস? সুলেমান কোনো কথা বলে না, এক দৃষ্টিতে জাম্বুর দিকে তাকিয়ে আছে সুলেমান। এক পর্যায়ে জাম্বু আক্রমণ করে বসে সুলেমানকে। সুলেমান জাম্বুর ঘাড় ধরে এক টান দিয়ে ছুঁড়ে মারে ধান ক্ষেতের দিকে। একটা মানুষ কখনোই অন্তত 30 কেজি ওজনের একটা কুকুরকে এত দূরে ছুঁড়ে মারতে পারবে না। কামাল মামা রেগে সুলেমানকে
মার দেয়, এমন একটা অবস্থা। বলে, এই তুই এটা কি করলি, দেখতেছিস না আমার কুকুরটা অসুস্থ? তখন সুলেমান বলে যে কি করছি মানে, তোর কুকুর আমাকে কামড় দিতে যাচ্ছে, আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, আমি কিছু করব না? ওদিকে হয়েছে কি, সুলেমান বলছে যে আমি ওইদিকে জাল পাচ্ছি, মাছ ধরা পড়ছে অনেক, আমি এই জন্য এখানে দাঁড়ায় আছি, তুই যা জাল নিয়ে আয়, আমি তোর জন্য তোর বাড়ির সামনে অপেক্ষা করব। এই বলে সুলেমান কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে দ্রুত রাস্তা ধরে এগিয়ে চলে গেল কামাল মামাকে রেখে। কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে সে আরেক দিকে চলে গেল। বিষয়টা কীরকম না, এদিকে ধান ক্ষেত থেকে উঠে এসেছে জাম্বু। জাম্বু ব্যথা পেয়েছে, এবার কিন্তু ঘেউ ঘেউ করছে না, জাম্বু একদম শান্ত হয়ে গেছে। রাস্তার দুই পাশের ধান খেতে তখন হাঁটু অবধি পানি। জাম্বু ধান খেতে পড়ে তার শরীরটা তো ভিজে গেছে। কামাল মামা জাম্বুকে রাস্তায় দাঁড়াতে বলে লুঙ্গি ভাঁজ করে পানি ভর্তি ধান ক্ষেতের আইল ধরে সামনে আগাচ্ছে। কামাল মামা খালের মতো ওই পানি চলাচলের রাস্তার কাছাকাছি এসে গেছে। এমন সময় তার পেছনে মানে রাস্তার দিকে পানিতে ঝাঁপ দিয়ে পড়ার মতো একটা শব্দ শুনে কামাল মামা থেমে গেলেন। একটু আগে জাম্বুকে পানিতে ছুঁড়ে মারার সময় এরকম একটা ঝপাত শব্দ হয়েছিল। পানিতে ঝপাত করে শব্দ হওয়ার সময় জাম্বুর মানে ঘেউ ঘেউ এরকম একটা আওয়াজ অল্প সময়ের জন্য হয়েছিল। কামাল মামা মনে করেছেন জাম্বু হয়তো বা পানিতে আসার জন্য ঝাঁপ দিয়েছে, তাই উনি একটু দূরে দাঁড়িয়ে জাম্বুর জন্য অপেক্ষা করছে। কামাল মামা মূলত ওই মাছের জালের কাছে যাচ্ছিলেন, যে সুলেমান যে জালের কথা বলছে আসলে কি ওখানে জাল পাচ্ছে, মাছ কি আসে নাকি, এটা একটা পরীক্ষা করার জন্য আর কি। এদিকে মিনিটখানেক হয়ে যায়, জাম্বু তো তার কাছে আসে না। এমনকি পানিতে হেঁটে আসলে ঝপঝপ শব্দ হওয়ার তো কথা, সে শব্দও নাই। এবার কামাল মামার মনে একটু খটকা লাগে, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কামাল মামা জালের কাছে যাবেন নাকি পিছনে জাম্বুর কাছে ফেরত যাবেন, এটা চিন্তা করছেন। উনি ভাবছেন যেহেতু কাছেই এসে গেছি, জাল আর মাছ দেখি কি অবস্থা এখানে, তারপর যাই ওই দিকে। তো 1 মিনিটের মধ্যে কামাল মামা মাছ ধরার স্থানে পৌঁছে দেখেন সুলেমান এখানে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো জাল বা মাছ কিছুই নেই। তখন এটা দেখে কামাল মামা কিন্তু বুঝে গেছেন যে উনি বড় এক বিপদে পড়ে গেছে, আর জাম্বুর সাথেও খারাপ কিছু হয়ে গেছে। এবার তার পালা, জাম্বুকে একা করে দিয়েছে, অর্থাৎ ওরাটা ক্ষতি করে ফেলেছে, আর তাকেও একদম একাকী করে ফেলেছে জাম্বুর থেকে আলাদা করে। প্রথমে জাম্বুকে আলাদা করেছে, মিথ্যা কথা বলে যে ওইদিকে মাছ আছে, যা মাছ নিয়ে আয়, এরকম কিছু কথাটা বলছে। উনিও লোভে পড়ে এদিকে চলে আসছে, সরল বিশ্বাসে তার কথা বিশ্বাস করছে। উনি বুঝতে পারছেন যে এই সুলেমান আসল সুলেমান না, এই কারণে জাম্বু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ শব্দ করে আক্রমণ করতে যাচ্ছিল। উনি আফসোস করছেন, কেন যে আমি জাম্বুকে থামালাম, আর ওর কথায় কেন যে এখানে আসলাম। এসব ভেবে কামাল মামার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। সুলেমান রূপী ওই জিনিসটা কামাল মামাকে তাচ্ছিল্য করে এত জোরে একটা হাসি দেয়, মনে হচ্ছে কামাল মামার কানের পর্দা ফেটে যাবে। আর ওই হাসির শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও কিন্তু শুনতে পাওয়ার কথা। বাঁচতে হলে কামাল মামাকে এখান থেকে পালাতে হবে। কামাল মামা এই চিন্তা করে পেছন দিকে ঘুরে দৌড় দিবে। কামাল মামা পিছনে ঘুরে দৌড় দেওয়ার সাথে সাথে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে উনি পানিতে পড়ে যান। কামাল মামা দৌড় দেওয়ার জন্য পিছনে ঘুরতেই মনে হলো মুহূর্তের মধ্যে সুলেমান এসে তার ঠিক পেছনেই মাত্র 6 ইঞ্চি দূরে দাঁড়িয়ে পড়েছে। সুলেমানের সাথে ধাক্কা লেগেই কামাল মামা পানিতে পড়ে যান। ওখানে হাঁটু অবধি পানি ছিল। কামাল মামা পানিতে তার সাথে কি পেরে উঠবেন? সম্ভব না। তো উনি চিন্তা করে এখান থেকে উঠে ওনাকে দাঁড়াতে হবে, কিন্তু সেই সুযোগ তার হয়নি। চোখের পলকের মধ্যে সুলেমান রূপী সেই অবয়বটা কামাল মামার পাশে এসে তার এক পা বুকের উপরে রেখে পানিতে চেপে ধরেন কামাল মামাকে। কামাল মামার মনে হচ্ছে আকাশটা যেন ভেঙে পড়েছে তার বুকের উপরে, এমন প্রচণ্ড চাপ উনি অনুভব করছেন। মনে হচ্ছে বিশাল একটা পাহাড় তার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। পানিতে চিত হয়ে পড়ে থাকার কারণে তার মাথা মুখ পানির উপরে ভাসিয়ে রাখা তো অসম্ভব হয়ে গেছে। কামাল মামা বাঁচার আশা ছেড়েই দিয়েছেন। এক পর্যায়ে তার মনে হলো মরার আগে বাঁচার শেষ চেষ্টা করি। আল্লাহর নাম স্মরণ করে 2 হাতে প্রাণপণে চেষ্টা করে গায়ের সমস্ত শক্তি দিয়ে ওই অবয়বটির পা বুকের উপর থেকে উনি সরাতে সক্ষম হন। পানিতে পড়ে থাকা আর তার শরীর পিচ্ছিল হয়ে যাওয়া, এই দুটোর কারণে অবয়বটির পা আল্লাহর রহমতে উনি সরাতে পেরেছিলেন। অবয়বটির পা সরিয়ে কামাল মামা দাঁড়ানোর সুযোগ পাননি, শুধু উঠে বসেছেন। এই অবস্থায় অবয়বটি কামাল মামাকে ফুটবলের মতো মেরেছেন সজোরে এক লাথি।
কামাল মামা ধান ক্ষেত থেকে ছিটকে পড়ে খালের মতো পানি চলাচলের সেই রাস্তায় পড়ে যান। এখান দিয়ে সমগ্র ধান ক্ষেতের যে মাঠ, এই মাঠের পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বুক অবধি পানি ছিল ওখানে। কামাল মামা খাড়া পাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা না করে সাঁতার বা হামাগুড়ি দিয়ে, অর্থাৎ যেভাবে পেরেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে এর হাত থেকে একটা নিরাপদ জায়গায় যেতে হবে এই চিন্তা করে। পাড় যেহেতু খাড়া আর পিচ্ছিল, তাই সে পাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। আর এই চেষ্টাটা করতে উনি সময় নষ্ট করতে চাচ্ছিলেন না। আগে একটু দূরে নিরাপদ জায়গায় যাই, তারপর উঠি, এরকম একটা চিন্তা করেছেন আর কি। মানে উনি যেভাবে পারছেন আর কি, তখন মাথায় যেটা আসছে সেই অনুযায়ী উনি আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে আগাচ্ছেন। আবার মুহূর্তের মধ্যে সুলেমান রূপী সেই অভাব এসে কামাল মামাকে হাত দিয়ে পানি থেকে তুলে আবার দূরে ছুঁড়ে মারে। এবার কিন্তু সুলেমান রূপী সেই অবয়ব লম্বায় অন্তত 20 ফিট বা তারও বেশি হয়ে গেছে। সে পানিতে যাওয়ার সেই জলাশয়ে না নেমেই কামাল মামাকে হাত দিয়ে ধরে একদম উপর দিকে তুলে ফেলেছে, তারপর তাকে ছুঁড়ে মেরেছে। এইভাবে কামাল মামার সাথে ওই অবয়বটির এই ধরনের ধস্তাধস্তি চলছে। কামাল মামা কতক্ষণ এভাবে অবয়বটির সাথে আসলে পেরে উঠবেন? আর উনি একটা সময় নিজের সেন্সার ধরে রাখতে পারেননি। ঠিক ওই সময় গ্রামের কয়েকজন মানুষ রাস্তা দিয়ে বাড়িতে ফেরত আসছে। তারা আম গাছের নিচে আসার পর ধান ক্ষেতের ভেতরে জলাশয়ের দিক থেকে পানিতে ঝাপটি আর ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। শব্দ শুনে সবাই বুঝতে পেরেছে এই আম গাছ তো এইখানে আশেপাশে যেহেতু ধস্তাধস্তির শব্দ হচ্ছে, নিশ্চয়ই এখানে খারাপ কিছু হচ্ছে। সবাই একসাথে ওই ক্ষেতে নেমে জলাশয়ের কাছে যাওয়ার পর তারা কামাল মামাকে একটা জায়গায় চিত হয়ে পানিতে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। কামাল মামা যদি অচেতন হয়ে পানিতে উপুর হয়ে থাকতেন তাহলে নিশ্চিত উনি শ্বাসরোধ হয়ে মারা যেতেন। কামাল মামাকে বাড়িতে নেওয়া হয়। সকাল পর্যন্ত আর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছুদিন হসপিটালে থাকার পর কামাল মামাকে বাড়িতে আনা হয়। উনি প্রায় দীর্ঘ 3 মাস অসুস্থ ছিলেন। কামাল মামার বাম পায়ের হাঁটুর জয়েন্ট সরে গিয়েছিল। হসপিটাল থেকে চিকিৎসায় ঠিক হওয়ার পরও আগের মতো জয়েন্ট ঠিক হয়নি। হাঁটুর জয়েন্ট পরবর্তী জীবনে ভারী কাজ করতে গিয়ে আরও 2 বার সরে গিয়েছিল। ভারী কাজ করতে গিয়ে একটু এদিক ওদিক হলেই হাঁটুর জয়েন্ট কিন্তু সরে যায়, একটু ব্যালেন্স যদি একটু এদিক ওদিক হয়ে যায়। হাঁটুর এই সমস্যার জন্য উন্নত চিকিৎসা যে উনি করবেন সেই সামর্থ্য না ছিল না। এরপর থেকে কামাল মামা আর রিক্সা চালাতে পারেননি। বেশ অনেক বছর অন্য কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। এখন তার ছেলে বড় হয়ে চাকরি করেন, সংসারে হাল ধরেছেন। কামাল মামা বেকার বসে থাকেন না, তার সাধ্য অনুযায়ী উনি কাজ করেন। সেদিন রাতের ঘটনার পরদিন কামাল মামার প্রিয় কুকুর জাম্বুকে পাওয়া গিয়েছিল। সেই প্রথম দিন রিক্সা করে নিয়ে আসার সময় রাতে যে কালভার্টের উপর কুকুর আকৃতির প্রাণীটা দেখা গিয়েছিল আর কি, সেই কালভার্টের উপর জাম্বুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। কামাল মামা রাতে নাটক দেখে আসার সময় যেই জায়গায় ওই অবয়বের আক্রমণের শিকার হয়েছিলেন সেখান থেকে ওই কালভার্টের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সেই রাতে জাম্বুর সাথে কী ঘটেছিল তা অজানাই রয়ে গেল। ওই অবয়বটির জাম্বুর প্রতি রাগ ও আক্রোশ ছিল বলেই জাম্বুকেও সে মেরে ফেলেছিল। মূল টার্গেট ছিল কামাল মামা নাকি জাম্বু, এই রহস্য আজও রহস্যই হয়ে আছে। ধারণা করা হয় কামাল মামা রাতে চলার পথে ওই অবয়বটির সামনে পড়ে যান, কিন্তু কামাল মামাকে প্রথমে সে ভয় দেখায়নি, এমনকি ক্ষতি করার চেষ্টা পর্যন্ত করেনি। জাম্বু সেটাকে বিপদ ভেবে আগে আক্রমণ করেছিল, তাই জাম্বু ও কামাল মামার সাথে তার শত্রুতার সৃষ্টি হয়েছিল আর কি। বিলের মধ্যে এই রাস্তার কালভার্টের স্থানে নাকি পাকিস্তান আমলে শ্মশান ছিল। গ্রামের ওই দিকটায় একটা হিন্দু পল্লী ছিল বা হিন্দু গ্রাম ছিল। স্বাধীনতার পর শ্মশান এখান থেকে এমনিতেই সরে যায় আর কি, সময়ের কারণে বা আশেপাশের পারিপার্শ্বিকতার কারণে। কারণ বর্ষাকালে কেউ মারা গেলে বিলের এখানে পানির কারণে দাহ করতে খুব সমস্যা হতো। আর এই কালভার্টে বাস করে এক শক্তিশালী পানির দেও বা জিন। এর আগেও এটা অনেকের চোখে পড়েছে। কেউ দেখে পাশ ফিরে চলে আসলে বা কোনো চিৎকার চেঁচামেচি না করলে বা বিরক্ত না করলে এ নাকি কারো ক্ষতি করে না। বেশ কয়েকজন তান্ত্রিক এটাকে বশ করতে চেয়েছে কিন্তু পারেনি। তান্ত্রিক এটাকে আহ্বান করলে সে আসে কিন্তু বশ হয় না। এই ঘটনার পর কিন্তু কোনো ওঝা ফকির বা তান্ত্রিকের আশ্রয় নেননি কামাল মামার পরিবারের কেউ। তারা ভেবেছেন এতে যদি ওই অবয়বের সাথে কামাল মামার বা তার পরিবারের সবার মধ্যে একটা চিরস্থায়ী শত্রুতা বেঁধে যায়। তবে
সিরুনারা কোথা থেকে যেন একটা তাবিজ এনে দিয়েছেন কামাল মামাকে শরীর বন্ধ রাখার জন্য। কামাল মামা নাকি অনেক বছর সেই তাবিজ কোমরে বেঁধে রেখেছেন। এখন আর কোনো তাবিজ রাখেন না কামাল মামা। সেই রাতে আল্লাহর রহমতে যদি জাম্বু না থাকতো, কামাল মামার সাথে আরও খারাপ কিছু হতে পারত। জাম্বুকে মারতে তার কিছুটা সময় লেগেছিল, তা না হলে নাটক দেখে ওই মানুষগুলো ফিরে আসার আগেই ওই অবয়বটি কামাল মামাকে হয়তোবা মেরেই ফেলত। এভাবে একটা কুকুর তার জীবন দিয়ে তার মনিবকে রক্ষা করেছে। জাম্বুর ঘটনা বলতে গিয়ে কামাল মামা কিন্তু কান্না করে দিয়েছিল। তবে জাম্বুর মৃত্যুর পর জাম্বুর রিপ্লেসমেন্ট আনার জন্য উনি কখনোই আর অন্য কোনো কুকুর পোষেননি। এখন উনি কোনো কুকুর পোষেন না, ওই জাম্বুর স্মৃতি নিয়েই আছেন। জাম্বুর আগে উনি অনেক কুকুর পেলেছেন, সেগুলো বৃদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু জাম্বুর স্থলাভিষিক্ত উনি কাউকে আর আনেননি। এটাই ছিল ঘটনা। তো এই যে ঘটনাটা যে গ্রামে ঘটেছিল, এই ঘটনাটা মাদ্রাসা কেন্দ্রিক। ফিফা বিশ্বকাপ ফুটবল 1994 শুরু হওয়ার কিছুদিন আগের ঘটনা। ঘটনার স্থান ময়মনসিংহ জেলারই কোনো একটা গ্রাম। গ্রামের অবস্থান ছিল উপজেলা থেকে বেশ অনেক দূরে। ছবির মতো সুন্দর গ্রাম। গ্রামের বাজারের একটি দোকানে এবং ডিপ টিউবওয়েলে পল্লী বিদ্যুৎ সংযোগ ছিল। বাজারের ঠিক পূর্ব পাশেই মাদ্রাসাটার অবস্থান। মাদ্রাসার সাথে একটা মসজিদও ছিল। মাদ্রাসার পূর্ব দিকে বিস্তীর্ণ বিল আর ধান ক্ষেত, তাই গরমের সময় পর্যাপ্ত বাতাস থাকতো ওই মাদ্রাসায়। মাদ্রাসার সামনে একটা টিউবওয়েল ছিল। পাকিস্তান আমল থেকে এই মাদ্রাসার কার্যক্রম চলে আসছে। একটু ব্যতিক্রম ধর্মী ছিল এই মাদ্রাসা। কুরআন ও ইসলামিক শিক্ষা দেওয়া হতো মাদ্রাসায়। তবে মাদ্রাসাটি আবাসিক ছিল না। যারা হিফজখানায় পড়তো তারা সকালে ফজরের নামাজের পরে আসতো আর আসরের পর ছুটি হতো। আর যারা কোরআন বা নামাজ শিক্ষার পাঠগুলো পড়তো তারা আসরের পর আসতো, এশার পর ছুটি হতো। বেতন হিসাবে মাদ্রাসায় ধান চাল পাট এসব দেওয়া হতো। তবে কোনো টাকা পয়সা যে নেওয়া হতো না তা না, যে পারতো সে দিত। সোজা কথা, যার যেটা সুবিধা সেটাই সে বেতন হিসাবে দিত। তবে টাকা পয়সা কম পাওয়া যেত, অন্যান্য জিনিস বেশি পাওয়া যেত। মাদ্রাসার প্রধান হুজুর, যাকে বড় হুজুর বা মোহতামিম বলা হতো, উনি ছিলেন অত্যন্ত ধার্মিক বুজুর্গই। তখন ওনার বয়স আনুমানিক 70 বা আরও বেশি হয়ে গেছে। উনি প্রায় 6 ফুট লম্বা ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। হুজুর একটি হেডলাইটওয়ালা সাইকেল চালাতেন। সাইকেলের চাকার সাথে ছোট ডায়নামো ঘুরলে হেডলাইট জ্বলত। হুজুর এই মসজিদ ও মাদ্রাসার দায়িত্বে প্রায় 40 বছর ছিলেন। ওনার মৃত্যু অবধি এখানকার দায়িত্বে উনি ছিলেন। তার বাড়ি ছিল 2 গ্রাম পরের একটা গ্রামে। বড় হুজুরের সাথে মাদ্রাসায় আরও 2 জন হুজুর ছিলেন। মাদ্রাসার সাথেই বাজার। বাজারে একটি মাত্র দোকানে বিদ্যুৎ সংযোগ ছিল। দোকানটা ছিল একটা ওয়ার্কশপ। সাইকেল রিক্সা মেরামত করা হতো আর টেলিভিশনের ব্যাটারিজ করা হতো এই দোকানে। দোকানের মালিকের নাম ছিল আবু তাহের। মাদ্রাসায় বড় হুজুরের গ্রামের এক গরিব এতিম ছেলেকে ভর্তি করা হলো। সেটার নাম আবুল খায়ের। তার বয়স ওই সময় ছিল আনুমানিক 10 বছর। আবুল খায়ের কোরআন শিক্ষা বিভাগে পড়তো রাতের বেলায়। মাদ্রাসা থেকে ওর বাড়ি যেহেতু অনেকটাই দূরে আর গরিব পরিবার, তাই বড় হুজুর আবুল খায়েরকে লজিংয়ের ব্যবস্থা করে দেন ওয়ার্কশপের মালিক আবু তাহেরের বাড়িতে। তো আবুল খায়ের তাহের মামার ওয়ার্কশপে দিনের বেলা টুকটাক কাজ করতো। আবু তাহের মামার সকল ছেলে মেয়েদের চেয়েও বয়সে ছোট ছিল এই আবুল খায়ের। আর আবুল খায়ের মাদ্রাসায় বিনা বেতনে লেখাপড়া করতো আর কি। আবুল খায়ের মতো এমন অনেকেই ছিল যারা মাদ্রাসায় বিনা বেতনে পড়তো। খুব ভালোই যাচ্ছে আবুল খায়ের দিনকাল। দিনে ওয়ার্কশপ টুকটাক কাজ করে আর রাতের বেলায় মাদ্রাসায় লেখাপড়া করে। কিছুদিন পর মাদ্রাসায় আরেকটি নতুন ছাত্র ভর্তি হয় নাজেরা ও কোরআন শিক্ষা বিভাগে, মানে আবুল খায়ের সাথে আর কি। ছেলেটির নাম হচ্ছে ইয়াসিন। এই বিভাগে যারা পড়ে তারা মাগরিবের আজানের সময় মাদ্রাসায় আসে। এশার নামাজ শেষে তাদের ছুটি হয়ে যায়। ইয়াসিন আসতো মাদ্রাসার পূর্ব দিক থেকে, মানে ওই বিলের মধ্য দিয়ে। সাথে ছাত্ররা কেউ তার বাড়ির কথা জিজ্ঞেস করলে ইয়াসিন বলতো বিলের ওই পারের গ্রামে তার বাড়ি। মাদ্রাসা এশার নামাজের পর ছুটি হয়ে গেলে ইয়াসিনের আম্মা তাকে এগিয়ে নিতে আসতেন। ইয়াসিনের আম্মা কখনো মাদ্রাসার প্রাঙ্গণে আসতেন না। মাদ্রাসা থেকে একটু দূরে বিলের ধান ক্ষেতের আইলে দাঁড়িয়ে তাকে ডাকতেন। এই ইয়াসিন ছেলেটা কিন্তু বিনা বেতনে পড়াশোনা করত। মাদ্রাসার বড় হুজুর প্রায় ইয়াসিনের কথা জিজ্ঞেস করতো মাদ্রাসার অন্য হুজুরদের কাছে। ইয়াসিন কেমন পড়ে, দুষ্টামি করে কিনা সব খোঁজ খবর নিত আর কি। এই কারণে অন্য হুজুরা মনে করতো ইয়াসিন হয়তো বড় হুজুরের পরিচিত।
এই ইয়াসিন ছেলেটা বাকি সবার থেকে একটু আলাদা ছিল, বিশেষ করে ওর আদব কায়দা এবং শিষ্টাচার। ইয়াসিন সকলের সাথে তেমন মিশতো না, মানে একটু একাকী থাকতে পছন্দ করত। ইয়াসিনের সাথে আবুল খায়ের বেশ সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা মাদ্রাসায় একসাথে বসতো পড়ার সময়। ইয়াসিন অত্যন্ত মেধাবী ছিল। ওই সময় নাকি মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র ছিল ইয়াসিন, বিশেষ করে ওখানে যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে আর কি। আরবি বর্ণমালা শেখার পর রিডিং পড়া শেখে কোরআন পড়া শুরু করার আগে ছাত্ররা মাদ্রাসার সবাইকে কিন্তু কিছু মিষ্টি মুখ করায়। স্পেশালি ওই সময় বাতাসা খাওয়ানোর একটা প্রচলন বেশি ছিল, ওই সময় বাতাসা বেশি পাওয়া যেত আর কি। তো ওই সময় বাতাসা খাওয়ানোর একটা রীতি ছিল যে কোরআন যখন তারা ধরবে শুরু করবে তার আগে কিছু খাওয়ানো। ইয়াসিন যেদিন কোরআন শরীফ আরম্ভ করে সেদিন মাদ্রাসায় আসার সময় ইয়াসিন মাঝারি সাইজের একটা পাতিল কাগজ দিয়ে সেই পাতিলের মুখটা বন্ধ অবস্থায় মাদ্রাসায় নিয়ে আসছে আর কি। ইয়াসিনের পাতিলে কোনো বাতাসা ছিল না, পাতিল ভর্তি ছিল খেজুর। তখনকার সময় ইফতারের খেজুর বলতে নরম খেজুর চিনত গ্রামের মানুষ। আজোয়া বা মেরজুল সহ প্রসিদ্ধ জাতের খেজুর যেমন শুকনো ঝুরঝুরে হয়, গ্রামের মানুষ কিন্তু তখন এটা জানতো না। ইয়াসিনের পাতিলে ছিল এমন শুকনো বড় বড় সুমিষ্ট খেজুর। এখনও কিন্তু গ্রামের অনেক মানুষ এই বড় বড় খেজুরগুলো ওনারা খেতে পারেন না, দাম বেশি। একটা সময় চ্যাপ্টা আকৃতির নরম খেজুর পাওয়া যেত, এটা আমরাও ছোটোবেলায় খেয়েছি। গ্রামে কিন্তু এগুলো খাওয়ানো হয় বা ওটাই সহজলভ্য আর কি। একসাথে অনেক থাকে। দেখা যায় যে ঢাকার যে সদরঘাটে যে বাদাম তলি আছে, এখানে গেলে দেখা যায় বস্তা ভর্তি, মানে বস্তার ভিতরে এগুলো থাকে আর কি, চ্যাপ্টা অবস্থায়। এগুলোই কিন্তু খুব সহজলভ্য ছিল, বিশেষ করে ইফতারের সময় এই খেজুরগুলোই সবাই খেত একটা সময়। এখন তো এটার অনেক কিছু পরিবর্তন আসছে, অনেক ভালো ভালো খেজুর আসছে আর কি। তো যাই হোক, উপস্থিত সকল ছাত্র এবং হুজুরদের কাছে এটা ছিল জীবনের প্রথম একটা অভিজ্ঞতা। এমন সুমিষ্ট খেজুর পৃথিবীতে যে আছে এটা তারা আসলে কল্পনাই করতে পারেনি। আর এরকম খেজুর তারা প্রথমবার দেখলো এবং খেলো। এক হুজুর তো ইয়াসিনকে প্রশ্ন করেই ফেললো, ও ইয়াসিন, এই খেজুর তুমি কোথায় পেলে? উত্তরে ইয়াসিন বলেছিল, আমার মামা আরব দেশ থেকে এনেছে। ওই হুজুর তখন সকল ছাত্রদের খেজুরের বিচি এক জায়গায় রাখতে বলেন। খেজুর খাওয়া শেষ হলে ওই বিচিগুলো মাদ্রাসার চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই খেজুরের বিচি থেকে বেশ কয়েকটি গাছ নাকি জন্মেছিল। এখনও দুটি গাছ জীবিত অবস্থায় আছে, তবে অবশ্য সেই মাদ্রাসা আর নেই। তবে মাদ্রাসার কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়নি। সকালের কোরআন শিক্ষার মক্তব হিসাবে মাদ্রাসা এখনও টিকে আছে। এই ইয়াসিনের আর একটা আশ্চর্য গুণ ছিল, ইয়াসিন মাদ্রাসায় কারো কোনো কিছু হারিয়ে গেলে সেটা মুহূর্তের মধ্যে বলে দিতে পারত। একবার রাতে মাদ্রাসার ছুটির আগে এক হুজুর তার টর্চ লাইট খুঁজে পাচ্ছেন না। মাদ্রাসার সকল ছাত্রদের মাদ্রাসার আনাচে কানাচে টর্চ লাইট খুঁজতে বলেন হুজুর। তখন এই উপস্থিত ছিল ইয়াসিন। ইয়াসিন হুজুরকে বলে দেন, হুজুর, বাজারে অমুকের দোকান আপনি লাইট ফেলে আসছেন। হুজুর সন্ধ্যায় বাজারে ওই দোকানে গিয়েছিলেন, তাই একজন ছাত্রকে দ্রুত বাজারে পাঠানো হলো। বাজার মাদ্রাসা একদম কাছাকাছি। ওই ছাত্রটা টর্চ লাইট নিয়ে ফেরত আসে। ইয়াসিন সেদিন কিন্তু বাজারে যায়নি, এমনকি কেউ কোনোদিন ইয়াসিনকে বাজার তো দূরের কথা মাদ্রাসা প্রাঙ্গণের বাইরেও যেতে দেখেনি। হুজুর টর্চ লাইট যখন ফেরত পেলেন আর উনি বাজারে এটা ফেলে এসেছেন, এটা তো ইয়াসিনের জানার কোনো কথাই না। এরকম আরও বেশ কিছু ঘটনা রয়েছে। প্রথম দিকে সবাই মনে করতো ইয়াসিনের স্মরণশক্তি ভালো, তাই কোনো জিনিস কোথাও দেখলে তার মনে থাকতো। আর ইয়াসিন এমনিতেই আল্লাহর রহমতে মেধাবী ছিল, তাই এই ব্যাপারটা কেউ সিরিয়াসলি ভেবে দেখেনি। মাদ্রাসার বড় হুজুর পবিত্র হজ করতে মক্কায় যাবেন। উনি বাকি হুজুরদের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে হজে চলে যান। বড় হুজুর হজে চলে যাওয়ার প্রায় 15 দিন পর ঈদুল আজহার কয়েকদিন আগে মাদ্রাসা বন্ধ দেওয়া হবে ঈদের জন্য। মাদ্রাসা বন্ধ দেওয়ার আগের দিন থেকে আবুল খায়েরকে পাওয়া যাচ্ছে না। আগের দিন রাতে মাদ্রাসা ছুটি হওয়ার পর থেকে সে বাড়িতে ফেরত আসেনি। আবু তাহের মামা ভেবেছে আবুল খায়ের হয়তোবা আজ রাতে মাদ্রাসায় থেকেছে, সকালে ফজরের নামাজ পড়তে গেলে ডেকে নিয়ে আসবো। কিন্তু ফজরের নামাজের সময় জানতে পারা যায় যে আবুল খায়ের তো রাতেই চলে গেছে। মাদ্রাসা ঈদের জন্য আজ ছুটি দেওয়া হবে। আবু তাহের মামা তড়িঘড়ি লোক পাঠিয়ে দিলেন আবুল খায়ের বাড়িতে। আবুল খায়ের যদি তাদেরকে না বলে বাড়িতে না পৌঁছে থাকে তখন তো আর একটা ঝামেলা, যদি বাড়ির লোকও না জানে। আর বাড়িতে সে যে গিয়েছে এটা নিশ্চিত হওয়ার জন্যই মূলত এটা করছে, যেহেতু এই আবু তাহের মামার আন্ডারে সে ছিল। বাচ্চাটা যদি হারিয়ে যায় তাহলে তার পরিবার কোনো কী জবাব দেবেন? তারও তো একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে। এদিকে দেখা গেল সে বাড়িতেও নাই। দুই পরিবার মিলে সমস্ত গ্রাম খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথাও পাওয়া গেল না আবুল খায়েরকে।
খোঁজাখুঁজিতে আশপাশের গ্রামের মাদ্রাসায় পড়ুয়া সব ছাত্ররা জানতে পারে আবুল খায়ের হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় সব ছাত্ররা মাদ্রাসায় চলে আসে, কিন্তু সেদিন ইয়াসিন মাদ্রাসায় আসেনি। আবুল খায়ের কি ইয়াসিনের বাড়িতে বেড়াতে গেল কি না, এদিকে ইয়াসিনও আজ মাদ্রাসা আসেনি। কাল থেকে মাদ্রাসা বন্ধ, এই খবর তো তাকে দিতে হবে। পরদিন সকালে মাদ্রাসার হুজুর বেশ কয়েকজন ছাত্র আবুল খায়েরের কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিলের ওই পারে গ্রামে যান। তারা কেউ এই ইয়াসিনের নাম তো দূরের কথা, ইয়াসিনের বাবার নামও কেউ জানে না। তবু সবাই বাড়ি বাড়ি গিয়ে ইয়াসিনের নাম বিস্তারিত বর্ণনা দিয়ে খুঁজতে লাগলেন, কিন্তু সেই গ্রামে ইয়াসিন নামে কোনো ছেলে খুঁজে পাওয়া গেল না। ইয়াসিন নামে অবশ্য একজনকে খুঁজে পাওয়া গিয়েছিল, তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। সবাই হতাশ হয়ে ফেরত চলে আসেন। এলাকায় বিরাট এক রহস্য সৃষ্টি হয়। মাদ্রাসা থেকে 2জন ছাত্র নিখোঁজ, আর একজনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। কে ইয়াসিন? আবুল খায়েরও ইয়াসিন, এই 2জনকে আসলে কোনো জায়গা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুঁজে কোনো সন্ধান না পেয়ে একটা সময় আবুল খায়ের পরিবার ছেলেকে খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। আবুল খায়েরের পরিবার ছেলেকে আসলে হারিয়ে, ওনারা ধারণাই করেছিলেন যে ছেলেটা আসলে হারিয়ে গেছে, ও হয়তো ইচ্ছা করে কোথাও চলে গেছে, খুঁজে আর কি হবে। চেষ্টার তো আর কোনো কমতি করা হলো না। কুরবানিদের পর মাদ্রাসা খোলা হলো। নামাজ ও কোরআন শিক্ষা বিভাগের ছাত্রদের উপস্থিতি একেবারে কমে যায়। গ্রামবাসীরা চিন্তা করে কি ব্যাপার, কি হলো, ছেলেপেলে কমে গেল কেন? তবে এখানে একটা ব্যাপার ছিল, ওইখানে যারা পড়তো তাদের পরিবারের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করেছিল। এই জন্য তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায়নি। এই জন্য অল্প সংখ্যক স্টুডেন্ট আসছিল। ওই যে 2জন স্টুডেন্ট হারিয়ে গেছে, গায়েব হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আর যারা আসতো মাদ্রাসায় তাদের সাথে তাদের অভিভাবকরা আসতো, আবার নিয়ে যেত, এশার নামাজের পর নিয়ে যেত। কেউ একা তাদের সন্তানকে মাদ্রাসায় দিতই না। এদিকে বড় হুজুর হজ থেকে ফেরত আসেন। হুজুর ফিরে এসে মাদ্রাসায় বসেন। হুজুরের বাড়ি মাদ্রাসা থেকে আরও উত্তর দিকে ছিল। মাদ্রাসার সবার সাথে সাক্ষাৎ করে হুজুর আবুল খায়ের কথা বললেন। আবুল খায়ের ও ইয়াসিনের কথা হুজুর জানার প্রশ্নই আসে না। আর ওই সময় তো মোবাইল ফোনের প্রচলন ছিল না, থাকলেও ঢাকা শহরে সীমাবদ্ধ ছিল মোবাইল ফোন। বড় হুজুর জানান আবুল খায়ের বেঁচে আছে এবং সুস্থ সহি সালামতে আছে। আর এটা নিয়ে এখন আর কোনো আলোচনা করা যাবে না, তবে আজ রাতেই ব্যাপারটা সমাধান হবে। মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে এই অলৌকিক ব্যাপার। হুজুর তার বাড়িতে ফেরত যান এবং বলে যান উনি বাড়ি থেকে এসে মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের আগেই 2 গ্রামের শত শত কৌতূহলী মানুষ ছুটে আসে মাদ্রাসায়। আবুল খায়ের ও ইয়াসিন নিখোঁজ হয়েছে আজ প্রায় 27 দিন হয়ে গেছে। হুজুর মাদ্রাসায় এসে মাগরিবের নামাজ পড়েন আর সব মানুষকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দূরে চলে যেতে বলেন। বড় হুজুর এশার নামাজের পর মাদ্রাসায় তার রুমে ঢুকে দরজা বন্ধ করেন। হুজুর বেশ অনেক সময় পর মাদ্রাসার যে রুমে উনি বসেছেন সেই রুম থেকে বের হন। মাদ্রাসার বাকি 2 হুজুর এবং আবুল খায়ের অভিভাবকদেরকে ডেকে বড় হুজুর জানান ইয়াসিন মূলত ছিল একটি জিন। ইয়াসিনের বাবা এবং কাকারা হুজুরের ছাত্র। হুজুর তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ইয়াসিনের বাবা ও মা ইয়াসিনকে হুজুরের কাছে কোরআন শিক্ষা দিতে চেয়েছেন। আবুল খায়ের ও ইয়াসিনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে। ইয়াসিন আবুল খায়েরকে তাদের জিন রাজ্যে বেড়াতে নিয়েছে। সমস্যা বেঁধেছে এটা নিয়ে। ইয়াসিন সে তো আসলে বাচ্চা, বয়স কম, সে তাদের জগতের নিয়ম কারণও অনেকটা জানে না। জিন রাজ্যে সর্দার তো একজন থাকে, তাদের যে গোত্র, তো তার অনুমতি ছাড়া কোনো মানুষকে প্রবেশ করানো কিন্তু কঠিন অপরাধ। সর্দার ইয়াসিনকে এবং আবুল খায়েরকে বন্দি করে তাদের জেলখানায় রেখেছে। জিলহজ মাসের 1 তারিখ ওদের দুজনের বিচার হওয়ার কথা ছিল। ইয়াসিনের বাবা হুজুরের সাথে স্বপ্নযোগে সমস্ত ঘটনা জানান, আর হুজুর জানান যে সর্দার জিনকে হজ থেকে উনি যখন ফিরবেন তখন উনি এটার একটা সমাধান করবেন। তবে এর মধ্যে সর্দার জিনকে উনি অনুরোধ করেছেন যে বিচার কার্য যেন উনি স্থগিত রাখেন। ইয়াসিনের বাবা সর্দারকেও কিন্তু বিষয়টা জানিয়েছেন। সর্দারও বলেছেন হ্যাঁ ঠিক আছে, হুজুরের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাই হবে। আর হুজুর এটাও জানান যে যেহেতু অনেক জিনদেরকে উনি কোরআন শিক্ষা দিয়েছেন, তাই তার কথা সর্দার জিন রক্ষা করেছেন। আর বিচারে ইয়াসিন এবং আবুল খায়েরের বয়স বিবেচনায় সর্দার দুজনকেই ক্ষমা করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আবুল খায়ের আর ইয়াসিন কখনো সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। ইয়াসিনের কাছ থেকে সেই ক্ষমতা তুলে নেওয়া হয়েছে। আর ইয়াসিন যেহেতু কোরআন শিখে গেছে, তাকেও আর মাদ্রাসায় আসতে দেওয়া হবে না। ইয়াসিন চাইলে স্বপ্নে আবুল খায়ের সাথে দেখা করতে পারবে, কিন্তু বাস্তবে না।
আবুল খায়েরের স্মৃতি থেকে জিন রাজ্যের যে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে সেটা মুছে দেওয়া হবে। এতে করে আবুল খায়েরের বিন্দুমাত্র শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হবে না। ওই রাতের শেষ প্রহরে আবুল খায়েরকে পাশের গ্রামের একটা জঙ্গলের শিমুল গাছের নিচে নাকি রেখে যাবে। ফজর আজান হলে জঙ্গলে প্রবেশ করে দেখা গেল যে আসলে গাছের নিচে না, গাছের উপরে রাখা হয়েছিল এবং এটাও বলা হয়েছিল যে আবুল খায়েরের চোখটা রুমাল দিয়ে বাঁধা অবস্থায় থাকবে, সেই রুমাল যেন কোনো মহিলা স্পর্শ না করে, আর এই রুমালটা হুজুরের কাছে দিয়ে দিতে হবে। তো হুজুর কিন্তু বেশ কয়েকজনকে আবুল খায়েরকে আনার দায়িত্ব দিয়েছিলেন। জঙ্গলটা ছিল পাশের গ্রামে, ফসলের মাঠের মধ্যে ছিল সেই জঙ্গল। জঙ্গলের চারপাশে শুধু ফসলের ক্ষেত, আশেপাশে কোনো লোকালয় ছিল না, মানুষ সচরাচর জঙ্গলের ভিতরে যেত না। আবুল খায়েরের বাবা মা সহ মাদ্রাসার 2 হুজুর এবং বেশ আরও অনেকেই ফজরের নামাজের অনেক আগে সেখানে পৌঁছে জঙ্গলের কাছে অপেক্ষা করতে থাকে কখন ফজরের আজান হবে আর কি, কখন ফজর আজান হবে এরকম চিন্তা করতে করতে একটা সময় ফজর আজান হয়ে যায়। ফজর আজান শেষ হলে সবাই জঙ্গলে প্রবেশ করে, সেই শিমুল গাছের নিচে আসে। 100 বছরের অধিক বয়স এই প্রকাণ্ড শিমুল গাছের কাণ্ডে দড়ি বেঁধে ওঠার পর দেখা গেল গাছের 2 মোটা ডালের সংযোগস্থলে একটা সংকীর্ণ জায়গা রয়েছে, সেখানে আবুল খায়ের হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে, রুমাল দিয়ে চোখ বাঁধা। তো দুজনে খুব ভালো করে আবুল খায়েরকে ধরে ঘুম থেকে জাগায় আর তাকে নিয়ে নিচে নেমে আসে আর কি। তবে হঠাৎ করে চোখ খুলে তাদেরকে দেখে আবুল খায়ের ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে যদি সে নড়াচড়া করে গাছ থেকে পড়ে যায়, এ বিষয়েও কিন্তু দুজন সতর্ক ছিল আর কি। তো যাই হোক, আবুল খায়ের যখন নিচে নেমে আসে তাকে কথাবার্তা বলে স্বাভাবিক করা হয়। আর নিচে নেমে মা বাবা সহ আর অনেকের ডাক শোনে যারা তার পরিচিত। টর্চের আলোয়, তখন তো অতটা সকাল তো হয়নি আর কি, টর্চের আলো সবাইকে দেখার পর আবুল খায়ের স্বাভাবিক হয়। তো যাই হোক, আবুল খায়েরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই রুমালটা মাদ্রাসার বড় হুজুরের কাছে ফেরত দেওয়া হয়। পরবর্তী সময় আবুল খায়েরকে জিজ্ঞেস করা হলে সে বলতো, আমি ইয়াসিনের সাথে তাদের বাড়ি দেখতে গিয়েছিলাম, সে মাত্র একদিন বাড়ি ছেড়ে অন্য কোথাও ছিল। আবুল খায়ের গিয়েছিল কুরবানি ঈদের আগে, কিন্তু সে ফিরে আসার পর কুরবানি ঈদ চলে গেছে। প্রথম দিকে এটা সে বিশ্বাসই করে না যে কুরবানি ঈদ চলে গেছে, সে বলে যে কুরবানি ঈদ তো পরে। পরবর্তীতে আবুল খায়ের বেশ কিছুদিন বাড়িতে থেকে আরও কিছুদিন মাদ্রাসায় গিয়ে কোরআন পড়া শেষ করেছে। এই ঘটনার মাস 3 পর আবুল খায়েরকে শহরে কাজ শিখতে একটা ওয়ার্কশপে পাঠানো হয়। এরপর থেকে সে গ্রাম থেকে অনেক দূরে, বাড়িতে আসলেও সে অল্প দিনের জন্য আসতো আর কি। আবুল খায়ের বর্তমানে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি এখন নিজেকে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন ওয়ার্কশপের মালিক বর্তমানে। আবুল খায়ের ভাইয়ের ছেলে 2025 সালে এসএসসি পাস করেছে, জিপিএ 5 পেয়ে। আবুল খায়ের ভাইয়ের আম্মা এখনও জীবিত আছেন। এই ঘটনা জিল্লুর রহমান ভাই ছোটোবেলায় শুনেছেন, কারণ ওই গ্রামে ওনার আত্মীয় বাড়ি আছে। তাই নতুন করে আবুল খায়ের ভাইকে খুঁজে বের করে ওনার সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনা শুনেছেন। তারপর আবুল খায়ের ভাই যখন ফেরত এসেছেন তখন তো উনি বিস্তারিত কী হয়েছে জেনেছেন, তবে উনি কিন্তু ওই জগতের কোনো কিছুই মনে করতে পারেন না। আর আবুল খায়ের ভাই উনি নিজেই আপনাদের হরর ওয়ার্ল্ডে ওনার এই ঘটনা শেয়ার করার অনুমতি দিয়েছেন। প্রাসঙ্গিক কারণে ঘটনায় বেশ কিছু স্থানের নাম আমরা উল্লেখ করতে পারিনি, যাতে করে আবুল খায়ের ভাইকে কেউ শনাক্ত করে তাকে বিরক্ত না করে। অনেকেই তাকে বিরক্ত করতে পারে, তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করতে পারে। আর উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, যেহেতু আবুল খায়ের ভাইয়ের সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি, আর তার সাথে স্বপ্নযোগে ওই ইয়াসিন নামক জিনটার সাক্ষাৎ হয়েছে কিনা এই ব্যাপারে আবুল খায়ের ভাই কোনো কিছু বলতে অনীহা প্রকাশ করেছেন, কিছুই উনি বলেন নাই। তো এটাই ছিল ঘটনা।